সেনাপতি। বলি, রাজসভার মধ্যে বসে বসে ঢুলছ কেন? ঢুলছিলাম বুঝি। এ মা, আসলে আসলে রাজসভায় তো তেমন কোনো কাজ থাকে না, তাই মাঝে মধ্যে ওই চোখের পাতা বড় জড়িয়ে আসে মহারাজ। নেই কাজ তো কই ভাজ, তাই একটু ভাত ঘুম। চুপ করো, কথায় কথায় আজে বাজে ছড়া কাটাতে এবার বন্ধ করো তো। এবারে বলো সেনাপতি, এটা কি ঘুমের জায়গা? অন্যায় হয়ে গেছে মহারাজ। দাঁড়াও, তোমাদের এই সব আলসেমি আমি ঘোচাচ্ছি। তাহলে তো কাজ দিতে হবে মহারাজ, কিন্তু এই রাজসভায় আমাদের তো তেমন কোনো কাজ নেই। এ নিয়ে আমি অনেক ভেবে দেখেছি। সত্যি তো, তোমাদের প্রত্যেকেরই পর্যাপ্ত কাজ বড় কম, তাই শুধু খাও দাও আর নাম কাওয়াস্তে রাজসভায় এসে হাজিরা দিয়ে মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ো। না না না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। তাই ঠিক করেছি, প্রত্যেককে কিছু না কিছু কাজ করে উপার্জন করতে হবে। কাজ করে উপার্জন করতে হবে? তা কি কাজ মহারাজ? ধরো, তোমরা সপ্তাহে 2 দিন করে রাজসভায় আসবে আর বাকি 4 দিন ব্যবসা করবে। কিসের ব্যবসা মহারাজ? আপনি রোগা শোকা শুটকো মানুষ, তাই না হয় শুটকি মাছের ব্যবসাই করবেন। দেখেছেন মহারাজ, আপনি একটা গুরুগম্ভীর ব্যাপার নিয়ে আলোচনা করছেন, আর তার মধ্যে গোপাল কিরকম ফাজলামি করছে। গোপাল, এই কাজের কথার মধ্যে তোমার এই বাচালতা বন্ধ করো। এ বাবা, আমি আবার বাচালতা করলাম কখন? মন্ত্রী মশাই জিজ্ঞেস করলেন বলেই তো বললাম। আমি রোগা বলে আমাকে শুটকি মাছের ব্যবসা করতে বললে? তা তোমার পেটটা তো তরমুজের মতো গোল, তাহলে তুমি না হয় তরমুজের ব্যবসা শুরু করে দাও। আরে, এটা তো মাথায় আসেনি মহারাজ। যদি ব্যবসা করতেই হয় তাহলে কাল থেকে আমি তরমুজের ব্যবসাই শুরু করব। ওটা একেবারেই করতে যেও না গোপাল। বাবা, এক একটা তরমুজ যা ভারী হয়, দামের জন্য হয়তো কেউ কিনতেই চাইবে না। তার থেকে তুমি বরং ওই আমের ব্যবসা করো। হ্যাঁ, আমের ব্যবসা করো। তাহলে আম আর তরমুজ দুটো ফলেরই ব্যবসা করব। বাহ বাহ বাহ, খুব ভালো। একদিকে আম আর অন্যদিকে তরমুজ, দুটি কি রসালো ফল। ঠিক বলেছেন মহারাজ, দুটোই বড় রসালো ফল। তাই আমি যদি সরাসরি ফল বিক্রি না করে ওই ফল দুটোর রস বিক্রি করি, তাহলে কেমন হয়? সস্তায় ফলের রস। কি পরিকল্পনা! এই জন্যই বলে গোপাল। নাও গোপাল, কাল থেকে শুরু করে দাও, আমি আছি তোমার পেছনে। তাহলে সখানেক টাকা দিন, মানে ওই ব্যবসার মূলধন। এই নাও। আর অন্য সকলকে বলি, যারা গোপালের মতো ভালো ব্যবসার পরিকল্পনা করে আনতে পারবে, তাতে সকলকেই আমি ব্যবসার মূলধন হিসাবে 100 টাকা করে অগ্রিম দেব। হ্যাঁ, অগ্রিম 100 টাকা? তবে প্রতি মাসে লাভের টাকা থেকে কিছু কিছু করে শোধ করে দিতে হবে। আর যে আগে শোধ করে দিতে পারবে, তার বেতন আমি বাড়িয়ে দেব। চলো, চট করে ফলের রসের একটা ব্যবসার গল্প শুনিয়ে দিয়ে গোপাল তো হট করে 100 টাকা কামিয়ে নিল। হ্যাঁ, না, মাথা খেলিয়ে আমাকেও কিছু একটা বের করতে হবে দেখছি। তাহলে এখন থেকে সকলেই ভাবতে শুরু করে দাও। মোদ্দা কথা, খেয়ে শুয়ে হেলে দুলে আর দিন কাটানো যাবে না। কি ব্যাপার, আজ রাজসভা থেকে এত তাড়াতাড়ি চলে এলেন? আজ তাড়াতাড়ি রাজসভা ছুটি দিয়ে দিলাম। কেন? আর বলো না, রাজসভাটা না দিনকে দিন যেন কুঁড়েমির আকড়া হয়ে উঠছে। কেউ গল্প করছে, কেউ দিবানিদ্রা দিচ্ছে। কিন্তু এর জন্য ছুটি দিলে তো ওদের কোঁড়েমি আরো বেড়ে যাবে। বাবা, ওটি আর হতে দিচ্ছি না। আমি স্পষ্ট বলে দিয়েছি, সপ্তাহে 2 দিন করে প্রত্যেকে রাজসভায় আসবে আর বাকি 4 দিন ব্যবসা করবে। ব্যবসা? হ্যাঁ, এইভাবে ওদেরকে না কাজের মধ্যে আটকে রাখতে হবে। খুব ভালো চিন্তা করেছেন। আপনার এই প্রস্তাবে সকলে রাজি হলো? কেউ এখনো কিছু বলেনি বটে, তবে গোপাল কিন্তু এক কথায় রাজি হয়ে গেছে। তাই নাকি? তা কি ব্যবসা করবে সে বিষয়ে কিছু বলেছে? হ্যাঁ, ফলের রস বিক্রি করবে, আম আর তরমুজের। বাহ, খুব ভালো হবে, খুব। এই গরমে লোকে খুব খাবে, আর গোপালের রোজগারও হবে বিস্তর। আমিও কিন্তু একদিন ওই ফলের রস খেতে যাব। ঠিক আছে, ওর ব্যবসাটা আগে জমতে দাও, তারপরে না হয় একদিন যাবে।
বিজ্ঞানী, বিজ্ঞানী! আরে গোপাল যে, এসো ভেতরে এসো। বলো কি ব্যাপার? বিজ্ঞানী, আমাকে একটা ফলের রস বের করার যন্ত্র বানিয়ে দিতে পারবে? তুমি যখন ফলের রসের ব্যবসা শুরু করবে বললে তখনই আমি জানতাম যে তোমার এমন একটা যন্ত্রের প্রয়োজন হবে। আমি তাই ইতিমধ্যেই একটা বানিয়ে রেখেছি। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। এই দেখো, ফলগুলোর খোসা ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে যন্ত্রের এই বাটির মধ্যে দিয়ে এই হাতলটা ঘোরালেই অমনি এই নল দিয়ে হরহর করে ফলের রস বেরোতে থাকবে। শুধু ভাঁড়ে ঢেলে খদ্দেরদের হাতে দাও আর পয়সা নাও। ভালো না? বাহ, বড় উপকার হলো আমার। তাহলে আমি আসি ভাই। তা কবে থেকে সস্তায় ফলের রসের ব্যবসা শুরু করছো গোপাল? একটু গুছিয়ে নিয়ে 2-1 দিনের মধ্যেই শুরু করে দেব। প্রথম দিন কিন্তু তোমাকে আসতে হবে, দেখবে কেমন আম আর তরমুজের রস খাওয়াবো। ঠিক আছে, নিশ্চয়ই আসবো। দেখ, যার জন্যে তোদের ডেকে পাঠিয়েছি, এখন মাথা খেলিয়ে একটা ভালো দেখে ব্যবসার কথা ভেবে ফেলতো। কি যে বলেন, আপনি থাকতে মাথা খেলিয়ে ব্যবসার কথা ভাববো আমরা? সত্যি কথা বলতে কি, আমাদের মাথাগুলো তো ওই ছাগলের মাথা। জানতাম তোদের মাথা থেকে কিছু বেরোবে না। ঠিক আছে, তাহলে আমাকে এই ভেবে বের করতে হবে দেখছি। হ্যাঁ, তাই ভাবুন, আর ভেবে ভেবে যদি কিছু বেরোয় তখন না হয় আমাদের খবর দেবেন। এখন তাহলে আসি মন্ত্রী মশাই। ঠিক আছে, যা। কিরে, কেমন খেলি? দারুণ! এবার থেকে আমি আমের রস ছাড়া আর কিছুই খাবো না। আরে তোদের দাদু যখন ফলের রসের দোকান দিচ্ছে তখন সকলে প্রাণ ভরে খাস, কেমন? আর খেয়ে খেয়ে দাদুর দোকানটাই লাটে তুলে দিস। না দাদু, লাটে তুলে দেব কেন? আমরা হাতে হাতে তোমাকেও সাহায্য করব। তাহলে আর আমার চিন্তা কিসের? কি গোপাল, এই যন্ত্র ঠিকঠাক কাজ করছে তো? কাজ করছে মানে যাকে বলে দৌড়চ্ছে। বিজ্ঞানী, একটু আমের রস খেয়ে দেখবে নাকি? খাওয়াবে বলছো? দাও দাও তাহলে। প্রাণটা প্রাণটা যেন জুড়িয়ে গেল। তুমি তুমি দেখে নিও গোপাল, এই গরমে তোমার ফলের রসের ব্যবসা খুব ভালো জমবে। হ্যাঁ, খুব ভালো জমবে, খুব ভালো। তোমার মুখের কথা যেন সত্যি হয় বিজ্ঞানী। মহারাজের কাছে আমার যেন মুখ থাকে। আসুন আসুন আসুন, এই গরমে সস্তায় ফলের রস খেয়ে যান। শরীর মন ঠান্ডা হয়ে যাবে একেবারে। মাত্র 5 পয়সায় 1 ভাঁড়। আসুন আসুন আসুন। কিরে পুটি, ভালো হবে তো? ভালো হবে না মানে? হ্যাঁ, বাজারের সেরা আম থেকে যন্ত্রে ছাঁচা রস খাবে আর মজে যাবে। দাম কত? ওই তো বললাম, মাত্র 5 পয়সায় 1 ভাঁড়। দে তাহলে 1 ভাঁড় দে। দে তো মা, আরো 1 ভাঁড় দে তো। কি হে গোপাল, এই তুমি নাকি ফলের রসের দোকান দিয়েছো? তো দাও, আমায় আমায় 1 ভাঁড় দাও দেখি। আমাকে তরমুজ। গোপালের দোকানে তো খুব ভিড় দেখছি। আসুন আসুন আসুন, এই গরমে সস্তায় ফলের রস খেয়ে যান। আমের রস, তরমুজের রস, শরীর মন ঠান্ডা হয়ে যাবে একেবারে। মাত্র 5 পয়সায় 1 ভাঁড়। আসুন আসুন আসুন। তার মানে গোপাল ফলের রসের দোকান দিয়েছে। কি ভিড় দেখেছিস? তাই তো দেখছি। চল চল, এই মন্ত্রী মশাইকে গিয়ে খবরটা দিতে হবে। হ্যাঁ চল। তাই চল।
ধুর ধুর, এত ভেবেও ঠিক করে উঠতে পারলাম না। কি যে ব্যবসা করব। ওদিকে গোপালের মধ্যে ব্যবসা শুরু করে দিলে আমার তো মুখে চুনকালি পড়ে যাবে। হ্যাঁ গোপাল তো ব্যবসা শুরু করে দিয়েছে মন্ত্রী মশাই। হ্যাঁ, সে কি রে? কিসের ব্যবসা শুনি? আগে ওই ফলের রসের ব্যবসা। টাটকা আম আর তরমুজের রস চোখের সামনে বানাচ্ছে আর ভাঁড়ে করে দিচ্ছে। প্রতি ভাঁড় মাত্র 5 পয়সা। তা লোকজন হচ্ছে? হচ্ছে মানে অনেক লোক শুধু কিনছে আর খাচ্ছে, খাচ্ছে আর কিনছে। ঠিক আছে, আমিও তাহলে একটা ফলের রসের দোকান দেব। গোপাল 5 পয়সায় 1 ভাঁড় দিলে আমি 2 পয়সায় 1 ভাঁড় দেব। সেটা কি খুব লাভের হবে? কেন হবে না? হ্যাঁ, আলবাত হবে। আগে পাকা আম আর তরমুজের যা দাম। এই জন্যেই তোদের বোকা গাধা বলি, বুঝেছিস? ওরে, আমি কি আর খাঁটি আম তরমুজের রস দেব নাকি? হ্যাঁ, খাঁটি আম আর ওই তরমুজ দেবেন না? না, কখনোই দেব না। তাহলে কি দেবেন? ওরে, এ ব্যবস্থা আমার জানা আছে। হ্যাঁ, 8 পয়সা খরচ করব আর 2 পয়সায় বিক্রি, বুঝেছিস? মানে ভাঁড় পিছু 1.5 পয়সা লাভ। হ্যাঁ, দুদিনেই লালে লাল, মানে মালামাল হয়ে যাবো, বুঝেছিস? এই জন্যই বলি আপনার মাথা সোনা দিয়ে বাঁধানো। তা মন্ত্রী মশাই, কবে থেকে এই ফলের রসের ব্যবসা শুরু করতে চান? আজ আমি একবার হালি শহর যাব। সব কিছু যদি ঠিকঠাক জোগাড় করে উঠতে পারি তাহলে কাল থেকে গোপালের দোকানের ঠিক উল্টো দিকে আমার ফলের রসের দোকান লাগাবো। হ্যাঁ, আমাদের কাজে লাগাবেন তো মন্ত্রী মশাই? তোদের তো কাজে লাগতেই হবে, না হলে চেঁচিয়ে খদ্দের জোগাড় করবে কি? হ্যাঁ, এখন তো নয়, সব ব্যবস্থা করে খবর পাঠাবো। আচ্ছা, তোমার এই 1 বোতল মিষ্টি জলের দাম কত করে পড়বে? হ্যাঁ, আগে কর্তা, এই আম, কমলা লেবু, তরমুজ, তারপরে আম পানা, সব বোতলেরই এক দাম। বোতল পিছু 2 আনা। পাইকারি নিলে কত করে দেবে? এই পাইকারি নিলে পড়বে 1.5 আনা। না না, অত পারবো না। 1 আনা করে হলে বলো। 20টা আম, 20টা তরমুজ আর 20টা কমলা লেবুর বোতল নিয়ে যাই। এই মাত্র 1 আনা? না 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 বাবু, এই বড্ড লোকসান হয়ে যাবে। তুমি থামো তো, দিচ্ছ তো রং আর গন্ধ মেশানো পুকুরের জল। হ্যাঁ, তার আবার লাভ লোকসান? চিনির দাম যে বেড়ে গেছে বাবু। শোনো, ওসব কোনো অজুহাত আমি শুনতে চাই না। দিলে দাও, না হলে চলে যাই। না 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 না, এই যে চলে যেতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবো দেবো। আসুন আসুন আসুন, এই গরমে জলের দামে ফলের রস খেয়ে যান। আমের রস, তরমুজের রস, কমলা লেবুর রস মাত্র 2 পয়সায় 1 ভাঁড়। আসুন আসুন আসুন। ও দাদু, মন্ত্রী মশাই তো মাত্র 2 পয়সায় 1 ভাঁড় দিচ্ছে। দিতে দে, দেখি না কতক্ষণ দেবে। আরে এসো এসো, জলের দামে ফলের রস খেয়ে শরীর চাঙ্গা করো। গোপাল দিচ্ছে 5 পয়সায় 1 ভাঁড় আর আমি দিচ্ছি মাত্র 2 পয়সা ভাঁড়। এত কম দামে কি করে দিচ্ছেন মন্ত্রী মশাই? দেখো, আমার লোভ কম, ব্যবসাকে আমি সেবা বলে মনে করি। নেহাত না দিলে নয়, তাই ওই ভাঁড় পিছু 2 পয়সা। 1 ভাঁড় দিন, খেয়ে দেখি। কি দেবো, আম, তরমুজ না কমলা লেবু? সব যখন একই দামের, তাহলে এক কাজ করুন, ওই কমলা লেবুর রসই দিন। ঘটা, কমলা লেবুর রস দে। আহা, গরমকালে কমলা লেবু ভাবা যায়? হ্যাঁ, এই গরমে কমলার রস? না, ব্যাপারটার মধ্যে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। আমায় একটা আম। আমাকে তরমুজ। কি, কেমন খাচ্ছ? বেশ ভালো,
বেশ ভালো। আচ্ছা মন্ত্রী মশাই, গোপাল তো ওই সকলের চোখের সামনে ফল ছেঁচে ফলের রস বানিয়ে দিচ্ছে, তা আপনি ওই বোতলে ভরে এনেছেন কেন? আরে বাবা, মাঠে ঘাটে খোলা ফল রেখে দিলে তাতে ধুলো ময়লা মাছি পড়বে না? হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাই তোমাদের স্বাস্থ্যের কথা ভেবে অতি বিশুদ্ধ উপায়ে বাড়ি থেকে ফলের রস বানিয়ে বোতল ভর্তি করে নিয়ে এসেছি। শুধু কি তাই, বোতলের রসে যাতে কোনোভাবেই ধুলো না পড়ে তার জন্য প্রতিটা বোতলের মুখ ছিপি দিয়ে বন্ধ করা আছে। শুধু ছিপি খুললে ভাঁড়ে ভরছি আর দিচ্ছি। একেই বলে বিজ্ঞানসম্মত উপায়ে ফলের রস বিক্রি করা। ও দাদু, সকলেই তো মন্ত্রী মশাইয়ের দোকানে জড়ো হয়েছে, তাহলে আমাদের দোকানের কি হবে? পর্দার আড়ালে কিছু একটা রহস্য তো আছেই, তাই সব থেকে আগে পর্দাটা ফাঁস করতে হবে। কি গো দাদু, কিছু বলো। বলি কি গো, আজ ব্যবসা কিরকম হলো? একেবারে ভালো হয়নি দিদা। কেন? আমাদের দোকানের কাছে মন্ত্রী মশাইও ফলের রসের দোকান দিয়েছে, প্রতি ভাঁড় মাত্র 2 পয়সা, তাই সব খদ্দের ওই দোকানে চলে যাচ্ছে। উমা, তাহলে কি হবে গো? ব্যবসা লাটে উঠে গেলে মহারাজের কাছে মুখ দেখাবে কি করে? এত সহজে ছেড়ে দেবার বান্দা এই গোপাল ভাঁড় নয়, বুঝলে? মাথায় এসে গেছে। গিন্নি, আমি বেরোচ্ছি, ফিরতে রাত হবে। দেখলি তো, চিনি মেশানো রঙিন জল খাইয়ে একদিনেই কেমন বাজি মেরে দিলাম। ও বাবা, ওগুলো তাহলে ওই চিনি মেশানো রঙিন জল ছিল? সত্যি মন্ত্রী মশাই, লোক ঠকানোয় আপনার জুড়ি মেলা ভার। দিন একটু শ্রীচরণের ধুলো দিন বাবা। শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? যে হারে আজ বিক্রি হয়েছে না, তাতে কালকের মধ্যেই সব বোতল শেষ হয়ে যাবে। তাই কাল তোরা হালি শহরে গিয়ে আমার নাম করে আরো কিছু বোতল নিয়ে আসবো। হ্যাঁ, সে না হয় আনা যেতেই পারে, কিন্তু আমরা তো ঠিকানা জানি না। হালি শহর বাজারে গিয়ে যাকেই বলবি সেই দেখিয়ে দেবে পরাণ মোদকের বাড়ি। নামটা শুধু মনে রাখবি, পরাণ মোদক। রাত বেড়ে যাচ্ছে, লোকটা যে কোথায় গেল? আরো 20টা করে আম, তরমুজ আর কমলা লেবুর গন্ধওয়ালা রঙিন জল। ব্যবসা তাহলে খুব ভালো হচ্ছে বলো। শেয়ার বলতে তার সঙ্গে করে টাকা এনেছো তো? না, মন্ত্রী মশাই তো আমাকে কোনো টাকা দেননি। তাহলে ভাই আমি দিতে পারবো না। প্রথমত আগের কিছু টাকা বাকি আছে, দ্বিতীয়ত তোমাকে আমি চিনি না। এই দেখো, বড় বিপদে ফেললে দেখছি। এদিকে কাল দুপুরের মধ্যে জিনিসগুলো না পেলে দোকান চালানো যে খুব মুশকিল হয়ে যাবে। সে আমি কি করব? আচ্ছা ভাই, একটা উপকার করে দেবে? ধারে জিনিস দেওয়া ছাড়া সব রকমের উপকার করে দিতে পারি আমি। তাহলে কাল ঠিক মধ্যাহ্নে আমাদের দোকানে যদি জিনিসগুলো পৌঁছে দাও, তবে খুব ভালো হয়। কথা দিচ্ছি, ওখানেই হাতে হাতে টাকা পেয়ে যাবে। ঠিকানা বলো। কৃষ্ণনগরের চৌমাথা। ঠিক আছে, সময় মতন পৌঁছে যাব। এবার দেখ বেটা মন্ত্রী, তোর কি লেজে গোবরে হাল করে ছাড়ি। প্রণাম মহারাজ। আরে গোপাল, এসো এসো। তা কেমন চলছে তোমার সস্তায় ফলের রসের ব্যবসা? আপনার আর রানীমার আশীর্বাদে ভালোই চলছে মহারাজ। তাই তো আজ আপনাকে আমার দোকানে নেমন্তন্ন করতে এলাম। ওই আজ ঠিক মধ্যাহ্নে একবার যদি পায়ের ধুলো দেন। যাবো যাবো, অবশ্যই যাব। কাল রাতে মন্ত্রীও এসেছিল, সেও তো তোমার দোকানের উল্টো দিকে একটা ফলের রসের দোকান দিয়েছে। ভালোই হলো, সপারিষদ গিয়ে একসাথে দুজনের নেমন্তন্ন রক্ষা করে আসবো। আপনার কত দয়া। তবে নিজেদের মধ্যে বিবাদ না করে দুজনেই যে মিলেমিশে ব্যবসা করছো, এতে আমি না খুব খুশি হয়েছি। বুঝলে, সব সময় নিজেদের মধ্যে এরকম একটা সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার চেষ্টা করবে। চেষ্টা করব মহারাজ। কি গোপাল,
মাছি তাড়াচ্ছ? হ্যাঁ, তা তাড়াচ্ছি বটে, তবে একটু বাদে বলতা ভিমরুল কীট পতঙ্গ সব তাড়াবো। আসুন মহারাজ আসুন। প্রথমে আমার দোকানে আসুন। তা খাওয়াও দেখি তোমার জলের দামের ফলের রস। এই যে মহারাজ, কেমন খেলেন মহারাজ? বড্ড পাতলা। সে তো পাতলা হবেই। আমি যে ফলের আঁশ বীজ এসব বাছার জন্যে 5 বার করে কাঁচা কাপড়ে ছেঁকে এনেছি। ও এছে চলমান আপদটা আবার এই সময় এখানে কেন? এই যে মন্ত্রীমশাই, এই নিন আপনার রং আর ফলের গন্ধ মেশানো মিষ্টির জল। এ আপদ, হাটের মধ্যে হাঁড়ি ফাটানোটা এবার বন্ধ কর। মানে অতি সোজা, এনার দোকান থেকে টাটকা ফলের রস মনে করে সকলে যা খাচ্ছে তা তো আমি সরবরাহ করছি। নিন বোতলগুলো গুনে নিয়ে সব টাকা মিটিয়ে দিন। মন্ত্রী এ কি বলছে? মিথ্যে কথা বলছে মহারাজ, মিথ্যে কথা। ও মিথ্যে বলছে না, তুমি বলছো। তাই তো ভাবি, টাটকা ফলের রস চিনি শরবতের মতো এত পাতলা হয় কি করে? শোনো, এক্ষুনি এখান থেকে পালাও, না হলে ভেজাল পানীয় সরবরাহের অভিযোগে আমি তোমাকে এক্ষুনি গ্রেফতার করব। ওরে বাবা, চল ঘটা, পালাই, না হলে একটা মারও কিন্তু বাইরে পড়বে না। পালা। রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। মন্ত্রীকে একটা আম গাছের সাথে দড়ি দিয়ে বাঁধো, আর ওই সব নকল ফলের রস ওর গায়ে ঢেলে দাও। গরমকালে আম গাছে খুব কালো পিঁপড়ে হয়। চিনির রসের লোভে তলে তলে কালো পিঁপড়ে এসে খুবলে খাবে মন্ত্রী মশাইয়ের শুটকে শরীর, তাই না মহারাজ? একেবারে ঠিক। ভেজাল অখাদ্য খাওয়াবার এটাই হলো উপযুক্ত শাস্তি। একেবারে জলের দামে ফলের রস, তাই না মন্ত্রী মশাই? ওরে বাবারে, উফ, কি ভয়ঙ্কর ঝড়! গেল গেল গেল, আরে সব উড়ে গেল। ওরে বাবারে, ওরে বাবা! শুধু ঝড় হলো তো না হয় হতো, সঙ্গে আবার বৃষ্টি, সব ভেসে গেল সব। এই ঝড় বৃষ্টিতে আমরাও এবার ধনে প্রাণে মারা গেলাম। বাঁচাও বাঁচাও বাঁচাও! কি যে করি? না 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 না, কয়েকদিন ধরেই মহারাজকে যেন কেমন অস্থির দেখাচ্ছে। কিসের যেন এক চিন্তায় মহারাজ একেবারে শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছেন। সব সময় কি যে এত ভাবছেন মহারাজ কে জানে। ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে খাম্বাজ রাজ্যের ক্ষতি হলো, আর তারপর থেকে মহারাজের ঘুম উড়ে গেল। তবে যাই হোক, মহারাজের ভাবগতিক কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না। মনে হয় উনি কোন ভীষণ মানসিক চিন্তায় আচ্ছন্ন। আয়, তোমরা একটু চুপ করবে? আমার আর কিছুই ভালো লাগছে না। না 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 না, তা বলে ওই মন মরা হয়ে বসে থাকবেন না মহারাজ। আপনার মনে যে চিন্তাগুলো ওই পাক মেরে মেরে উঠছে, তাদের ওই মন থেকে বের করে আনুন। বার করব বললেই কি আর দুম করে বার করা যায়? ছোটো হয়ে বসে আছে। ও, কত কি করার আছে, তবু কিছুই করতে পারছি না। মহারাজ, আপনার অস্বস্তির কারণ বোধহয় বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই সাধারণ অসহায় মানুষের কষ্টের কথা ভেবে কষ্ট পাচ্ছেন। ঠিক ঠিক বলেছ গোপাল, তুমি আমার অস্বস্তির কারণ ঠিক ধরেছ। সাধে কি বলি, তুমি আমার মনের কথা পড়তে পারো। এমনিতেই তো যা দেরি হবার হয়ে গেছে। পাশের রাজ্যে কত মানুষ অকাল বর্ষণে তাদের সর্বস্ব হারালো। আমার কেবলই মনে হচ্ছে আমি যেন রাজধর্ম পালন করতে পারছি না, আর সেই জন্যই তো আমি ছটফট করছি। এই জন্যই তো আপনি মহান। পাশের রাজ্যের প্রজাদের জন্যেও আপনার এত চিন্তা, এমন আর কজন রাজা করে মহারাজ? মহারাজের চিন্তায় টেকর যেন দরদ একেবারে উথলে উঠছে।
অসহায় মানুষরা দলে দলে রাজ্যের সীমান্তে এসে জড়ো হচ্ছে। তাদের জন্য যে কি করি, কি যে করি, কি করি, কি করি, কি করি। মহারাজ, আমি বলি কি, ওদের মধ্যে কিছু জনকে একত্রিত করে যদি তাদের খাওয়া দাওয়া আশ্রয় ব্যবস্থা করতে পারা যেত, তাহলে সাধারণ মানুষের জন্য কিছু করা যেত। এ তো অতি উত্তম প্রস্তাব মন্ত্রী মশাই। আর মহারাজ, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, এই দায়িত্ব আপনি আমার ওপর ছেড়ে দিন। আমি ঠিক সবাইকে এক জায়গায় এনে ওই যাকে বলে নরনারায়ণ সেবা, সেই সেবার ব্যবস্থা করে দেবো। আর সেই তালে নিজের ট্যাগটাও একটু ভারী করে নেব। তবে আমি থাকতে সেটা যে সহজে হবে না মন্ত্রী মশাই। আমি আজই ঘোষণা করে দিচ্ছি, ওই রাজ্যের প্রজাদের দুর্দিনে আমরা ওদের পাশে আছি। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র এই রাজ্যের সীমানায় জড়ো হওয়া প্রতিবেশী রাজ্যের দুর্গতদের উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন যে তাদের জন্যে আগামী কিছুদিন রাজবাড়ির লঙ্গরখানা খুলে দেওয়া হচ্ছে। খাম্বাজ রাজ্যে অবস্থার উন্নতি হলে তারা আবার নিজের রাজ্যে ফিরে যাবে। শোনো শোনো শোনো। আমাদের কপাল সত্যি খুলে গেল মনে হচ্ছে, বল? চল চল, রাজামশাই যখন আমাদের কথা ভেবেছেন তখন আর চিন্তা নেই। দিন কয়েক অন্তত পরিবার নিয়ে খেয়ে পড়ে থাকি। বাহ বাহ বাহ, আমার ঘোষণায় তো বেশ ভালো সাড়া পড়েছে দেখছি। অনেক অসহায় দুর্গত এসে হাজির হয়েছে দেখছি। যাক যাক বাবা, ওদের জন্য কিছু করতে পারছি ভেবেই আমার ভালো লাগছে। হাজির আবার হবে না? ওদের জন্য মহারাজের এত ভালোবাসা, এত দরদ। আহা, এমন মহারাজ কজন প্রজার ভাগ্যে জোটে। হ্যাঁ, এই বলো সবাই, জয় মহারাজের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এই হয়ে গেছে হয়ে গেছে। ব্যাস ব্যাস ব্যাস, গেছে গেছে গেছে। এই ছিঁড়ে চ্যাপটা ভিড়ে কোন রকমে গলে প্রাণ নিয়ে হাজির হওয়াই মুশকিল। এই যে গোপাল, আমি বলেছিলাম না, প্রচুর অসহায় মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে কষ্ট পাচ্ছে। এখন নিজের চোখেই দেখো। হ্যাঁ হ্যাঁ, লোকজন যে কিছু জড়ো হয়েছে তা তো দেখতেই পাচ্ছি। তবে তো আর কথাই নেই। কে বলে কৃষ্ণনগরের রাজা প্রজাবৎসল নয়? হ্যাঁ হ্যাঁ, এরপর আর কি প্রমাণ করতে বাকি থাকে? মন্ত্রীর পাল্লায় পড়ে মহারাজেরও মনে দেখছি অহংকারের মেঘ জমছে। না না না, এ তো ভালো লক্ষণ নয়। ওহ, তোমার আবার কি হলো গোপাল? নিজের মনে কি সব বিড়বিড় করে যাচ্ছ তখন থেকে? না প্রমাণ মানে তো যা হবার সব তো হয়ে গেছে, কিন্তু এবার এদের কি করবেন মহারাজ? এইভাবে কতদিন চলবে? খাম্বাজ রাজের সঙ্গে কথা বলে এদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে মহারাজ। বোঝো কাণ্ড, আমি কোথায় লাভের গুড় চাটবো বলে হাতে হাতে ঘষাঘষি করছি, আর গোপাল চাইছে সেই গুড়ের বাটি ছুঁড়ে ফেলে দিতে। না 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 না, তাই আবার হয়? হ্যাঁ, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। খবরদার নয় মহারাজ, পাশের রাজ্যের প্রজার সেবা করার এমন সুযোগ একবার যখন পেয়েছেন, তখন সেটা আর তার কথায় এমনি এমনি হাতছাড়া করবেন না। সেটাও অবশ্য ঠিক, এমন সুযোগ কি আর বারবার আসে? না 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 মন্ত্রী, তাহলে বরং তুমি না হয় ওদের থাকা খাওয়ার ব্যবস্থার দিকেও নজর দাও। যা হবার তাহলে তো তাই মন্ত্রী মশাইয়েরই হলো, এটাই তো উনি চাইছেন। এই তালে মন্ত্রী মশাই গাছেরও খাবেন আর তলারও কুড়োবেন।
ওদের তো দেখছি আজ বেশ পা ভারী হয়েছে, হ্যাঁ? না ডাকলে দর্শন পাওয়া যায় না। কি করব মন্ত্রী মশাই, আজকাল তো আপনি তেমন ভাবে ডাকেনও না। আপনি ডাকলেই কিন্তু ওই আমরা একেবারে এক পায়ে তৈরি। হ্যাঁ, দূর হতভাগা, আগে কাজটা বুঝে নে। ভিড়ের মাঝে আমাদের কাজ গুছিয়ে নিতে হবে। ও লঙ্গরখানায় খানা পিনা চলছে, আর সেখান থেকে আপনার জন্য কিছুটা সরিয়ে আনতে হবে, আর সেইখান থেকে আপনি নিজে খাবেন আর আর আমাদেরও দেবেন, তাই তো? দূর হতভাগা, আমি কি আর ওসব খাবো বলে ল্যাং ল্যাং করছি? আমি তো চাইছি খাবার তৈরি হবার আগেই কাঁচামাল সাবার করে দিতে। চালের বস্তা, ডালের বস্তা সোজা পথে আসবে আর বাঁকা পথে বেরিয়ে গিয়ে আমার ট্যাঙ্ক ভারী করবে। আপনার মনে মনে তাহলে এই আছে, হ্যাঁ? শুধু কি এই, মন্ত্রী মশাই যে কত দিকে কত জাল ছড়িয়ে রেখেছে সে খবর তুই কি করে জানবি? এটা অবশ্য তুই খারাপ কিছু বলিসনি। তাহলে শোন, চারিদিকে মাথা দিতে গিয়ে যাতে মাথা খারাপ না হয়ে যায় তার জন্যে আমি এখন একটা ফেরোর খাতাও রাখছি। মন্ত্রী মশাই দেখছি একেবারে পাকা কাজ। থাক থাক, আমার কাজ নিয়ে আর তোদের কাটাছেঁড়া করতে হবে না। তোরা নিজের চরকায় তেল দে, মানে যা যা যেমন যেমন ভাবে বলছি ঠিক তেমন ভাবে করে ফেল। ওহ, মহারাজ যখন দিচ্ছেন একেবারে উপর করে দিচ্ছেন। ওহ, কি বিশাল আয়োজন! এই যা ব্যবস্থা দেখছি, ওই খেয়ে পড়ে বেশ কাটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, তবে এর মধ্যে মহারাজের আবার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? আচ্ছা, তুই কি খালি ওই আজে বাজে ছাড়া ভালো কিছু ভাবতে পারিস না? হ্যাঁ হ্যাঁ, ওসব না ভেবে এখন যা পাচ্ছিস তাই চেটে পুটে খেয়ে নে দেখি, পরের চিন্তা পরেই করবি। আরে 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 কি হলো ভাই? হ্যাঁ, কি হলো? আরে তোমরা ধাক্কা ধাক্কি করছো কেন? খাবার শেষ, ভাঁড়ার নাকি ফাঁকা হয়ে গেছে, এখন ধাক্কা ধাক্কি করবো না তো কি কোলাকুলি করবো? সে কি কথা, মহারাজের আয়োজন তো বিশাল। হ্যাঁ, কত কত আয়োজন এত তাড়াতাড়ি হুশ হয়ে গেল। কাঁচা মালের জোগাড় না থাকলে হালুই করে রাঁধবে কি? আমার তো মনে হচ্ছে মহারাজ নাম যা কেনার কিনে নিয়ে এখন সব চেপে দিয়েছেন। ঠিক বলেছিস, আর কাজ না করলে খাবো কি? আরে না খেলে বাঁচবো কি করে? হ্যাঁ, কাল থেকেই আমরা আবার আমাদের রাজ্যে ফিরে যাব, আর মহারাজ কৃষ্ণচন্দ্রের ভরসায় থাকবো না। মহারাজ দেখুন একবার, সব ঠিক আপনার মনের মতো করে ব্যবস্থা করেছি। আয়োজনে কোনো ত্রুটি নেই। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, আমি বেশ খুশি হলাম। সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরে আমার মন সত্যি চনমন চনমন করছে। ইস, মহারাজ যদি একবার বুঝতেন যে এই তালে মন্ত্রী আরাম করে মহারাজের ঘাড় মটকাচ্ছে। ওহ, কবে যে মহারাজের সুবুদ্ধি জাগবে, মিথ্যে খ্যাতির ভূত কাঁধ থেকে যে কবে নামবে। মনের মধ্যে যে অশান্তিটা এতদিন খচখচ করছিল, আজ যেন সেটা ফস করে আলগা হয়ে গেল। তাতে যে দক্ষযজ্ঞ শুরু হয়েছে দেখছি। এখন আর কি হয়েছে মহারাজ, কি আলগা হবে সেটা ভেবেই তো আমি একেবারে কেঁপে কেঁপে উঠছি। 55 বস্তা চাল, 13 বস্তা ডাল, আনাজপাতি ওইদিকে, জ্বালানি কাঠ সব মিলে 100 মোহর। আর এইদিকে আরো যোগ হলো, এই না না, মনে হচ্ছে গোলমাল হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে। এই লঙ্গরখানার দান খয়রাতির হিসেব কষতে কষতে মনে হয় মন্ত্রী মশাইয়ের মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যাবে। সেই কখন থেকে বসেছি আর কি সব ওই কায়দা কানুন করে যাচ্ছে, তবু মনে হয় এখনো ওই পুরো হিসাবটা বাগে আনতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মনে পড়েছে, মিঠাইয়ের হিসাবটাই তো ধরা হয়নি। এবার মনে হচ্ছে মিলে যাবে। নয়া নয়া বাবা, লাভের গুণের হিসেব আমাকে রাখতেই হবে।
একবার কেন বারবার করুন, তবে একটু রয়ে সয়ে করুন, না হলে কলম ঘষে ঘষে খাতার পাতা যে ছিঁড়ে যাবে। এই ব্যাপার কি? হ্যাঁ, এমন সময় হঠাৎ এখানে ঘুরঘুর করছিস কেন? হ্যাঁ, হিসেব মিলাতে গিয়ে যে ওই মাথার চুল পর্যন্ত ছিঁড়ে ফেলার জোগাড়, তা সব মিলিয়ে ওই শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মানে সব মিলিয়ে মানে তা দাঁড়ালো হিসেব যা। না না, তোদের কেন বলবো? বলবো না, কিচ্ছু বলবো না। তবে আমরা কিন্তু আপনাকে বলবো, সব বলবো। যেখানকার লোক সেখানে ফিরে যাচ্ছে, খাবারে টান পড়তেই ওরা সুসুর সুসুর করে ফেরত যাচ্ছে। আপনার হিসেবের খাতা এবারে বন্ধ হলো বলে। হ্যাঁ, সে কি রে? না না, হাতের লক্ষ্মী এভাবে ফসকে যাওয়ার আগে আর একবার মোটা দাও মারতে হবে। না না না, ওহ, আরে আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না। এত কিছু করার পরেও সবাই নাকি আমার বদনাম করতে করতে নিজের রাজ্যে ফিরে যাচ্ছে। ও ভেবে ভেবে আমারও তো হাত পা সব অস্থির হয়ে যাচ্ছে। না না মহারাজ, এখন তো অস্থির হলে চলবে না। তবে কি মহারাজ আনন্দে আটখানা হয়ে গড়াগড়ি খাবেন? সিদ্ধান্ত তো মহারাজকে একটা কিছু নিতেই হবে। তবে যা হয়েছে সে বরং একদিক থেকে ভালোই হয়েছে। কিন্তু এই সময় হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে মহারাজ? এটা আপনার সম্মানের ব্যাপার। এখানে যদি এই লোকগুলো খাম্বাজ রাজ্যে ফিরেও আপনার বদনাম করে, তাহলে যে আপনার মান সম্মান এসব নিয়ে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, আরে আমিও তো সেটাই ভাবছি। কিন্তু খাওয়ার ব্যবস্থা করা ছাড়া আর কি বা করতে পারি এখন ওদের জন্য? কেন মহারাজ, অন্যের ব্যবস্থা করেছেন, এবার যদি বাসস্থানেরও ব্যবস্থা করে দেন, তবে ওরা একেবারে ভক্তিতে গদগদ হয়ে আপনার জয়গান করবে। এটা কিন্তু মন্ত্রীমশাই ঠিক বলেছেন। বেশ বেশ, তাহলে তার জন্য যা করার সেটা করে ফেলো। তবে কোনোভাবেই বদনাম হওয়া কিন্তু চলবে না। না না মহারাজ, আমি থাকতে আপনি বদনাম হবেন কেন? আমি পাইকারি দরে ছাউনির ব্যবস্থা করেছি। জনগণকে সেবা করায় যে আপনার সামনে কেউ নেই, সেটা ভালো করে বুঝিয়ে দেব। আমি বলি কি মহারাজ, ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে হতো না? মানে ওই যে যারা যাচ্ছে তারা তো এমনি একদিন না একদিন নিজের রাজ্যে ফিরে যেত, তাদের আর মিছি আদর করে এখানে রাখার কি দরকার মহারাজ? গোপাল তো ঠিকই বলেছে, এতে করে আমাদের কোষাগারের ওপর থেকেও চাপটা কমবে। আর মহারাজের যা বদনাম হবার সে তো হবেই। তবে যাই বলো আর তাই বলো, শেষ চেষ্টা করে একবার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, এতটাই যখন করলাম তখন আরেকটু না হয় করেই দেখি। আহা, এইভাবেই হাত পা ছড়িয়ে যদি বাকি জীবনটাও কাটিয়ে ফেলা যেত, তাহলে কি ভালোই না হতো? তবে আমরা কিন্তু যা দেখার দেখে এসেছি। হ্যাঁ গো, তুমি যেমন বলেছিলে তেমনি মন্ত্রী মশাইয়ের উপর নজর রেখেছি। চাল ডাল সরানোর পরে মন্ত্রী মশাই এবার ছাউনিও গুটিয়ে ফেলেছেন। তবে ওর সব হিসাব নিকাশ একটা লাল খেরোর খাতায় তুলে রেখেছে। আরে বাস, করেছিস কি? আরে তোরা তো দেখছি একেবারে হাঁড়ির খবর নিয়ে চলে এসেছিস। বেশ, তবে এতটাই যখন করেছিস তখন আরেকটা কাজ করে ফেল, তাহলেই মন্ত্রী মশাইয়ের সব কেরামতিতে একেবারে কেরোসিন হয়ে যাবে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, এটা তো আমাদের বাহাতের কাজ। আমরা হুট করে যাব আর টুক করে নিয়ে চলে আসব। যা, মন্ত্রী মশাই আর কিছু বাড়াবাড়ি করার আগে তোরা তাহলে কাজের কাজটা করে ফেল, যা। এই যে মন্ত্রী, ব্যাপার কি? ওদিকে সব ঠিক আছে তো?
আর এই গোপালও হয়েছে সেরকম। ওকে বললাম সব দিক দেখে আমায় জানাতে, এখন তো দেখছি তারও কোনো পাত্তা নেই। আমি থাকতে মহারাজ আপনি ওই গোপালের ওপর ভরসা করছেন? মহারাজের নাম বদনাম, রাজ্যের ভালো মন্দ এইসবের ওই টেকো আর কি বুঝবে? আগে যা বুঝবার এবার শুধু মন্ত্রী মশাই বুঝবেন, আর যতটুকু জানবার তার পুরোটাই জানা হয়ে গেছে। আপনার এই কারবারে ঝাঁপ ফেলার কাজটুকুই যা বাকি আছে মহারাজ। এই রে, টেকোটা যদি এবার পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেয় তাহলে আমাকে ওই ঘটি উল্টে বসে থাকতে হবে। যা একটু খুচরো খাজরার মুখ দেখেছিলাম তা মনে হয় আর কপালে বেশি দিন নেই। এই তুমি কি বলতে চাইছো সেটা একবার বলে ফেলো তো গোপাল। এই তো বলছি মহারাজ, অসহায় প্রজারা পেট ভরে খেতে পায়নি, কারণ কাঁচামালের অভাবে রান্নাই হয়নি। তারপরে ছাউনি দেবার কথা হলেও সেসব নেবার আগেই তারা রাজ্য ছেড়েছে। কিন্তু সব খরচই তো মন্ত্রী কড়াই গন্ডায় বুঝে নিয়েছে। মন্ত্রী মশাই এই কদিন আপনার মাথায় হাত বুলিয়ে ভালোই তেলপাট করেছে, আর তলে তলে নিজের ট্যাগ ভরেছে। আয়, এ কি শুনছি মন্ত্রী? শোনান না মন্ত্রী মশাই, আপনি নিজে মুখেই হিসেবটা বলুন। এই তো না, মানে এই রে, মনে হচ্ছে মন্ত্রী মশাই হিসেবটা শেষ অব্দি ঠিকঠাক মিলিয়ে উঠতে পারেননি। যা ঢোক গিলছে, ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে যাচ্ছে গো। না 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 না, দুধে দুধে ওই মন্ত্রী মশাই বুঝে উঠতেই পারছেন না যে ওই কোনটা ঠিক করবেন। আমার তো মনে হচ্ছে ওই জলে দুধ মেশাবে না ওই দুধে জল মেশাবে। এই অত মানে না করে এই কদিনে মোট খরচের হিসেবটা কি দাঁড়ালো সেটা এখন বলো দেখি। তবে সাবধান মহারাজ, খরচের বহর শুনে আপনি কিন্তু আর দাঁড়াবার মতো অবস্থায় থাকবেন না। এই তো 5 না মানে 10 না মানে 5 আর 10-এ যেহেতু সব গুলিয়ে যাচ্ছে। কিচ্ছু গোলায়নি, আর গুলিয়ে গেলেই বা গুলোতে দেব কেন? কই রে, কোথায় গেলি রে? নিয়ে আয় দেখি খাতাখানা। এই যে মহারাজ, মন্ত্রী মশাই এই খেরোর খাতাতেই সব হিসেব লিখে রেখেছেন। দাদু যেমন বলেছিল আমরাও তেমনি তককে তককে থেকে সেই খাতা তুলে নিয়ে চলে এসেছি। এবার মনে হয় মন্ত্রী মশাই আচ্ছা জব্দ হবেন। কি এ তো মারাত্মক ব্যাপার মনে হচ্ছে। এ তো একদম ধরা ছোঁয়ার বাইরে। মহারাজ একবার ভেবে দেখুন, এভাবে আর কিছুদিন চললে তো রাজকোষাগার একেবারে ফাঁকা হয়ে যেত। আর কোষাগার ফাঁকা হয়ে গেলে তো এই রাজ্য চালানোটাই মুশকিল হয়ে যাবে। সর্বনাশ, গোপাল যে আমার ঘরে ঢুকে একেবারে ব্রহ্মাস্ত্র হাতিয়ে নিয়ে এসেছে। না না, বাঁচার আর কোনো রাস্তা নেই। মহারাজ এবার আমাকে ছেড়ে কথা বলবেন না। সে তো দিতেই হবে। তোমার কৃতকর্মের ফল তোমাকে পেতেই হবে। তুমি নিজের দায়িত্বে পায়ে হেঁটে খাম্বাজ রাজ্যে গিয়ে ওই সব ছাউনি বিতরণ করে আসবে। ওরে বাবা রে, মরে যাবো মহারাজ, মরে যাব। এই বয়সে এত হাঁটাহাঁটি করলে হাঁটু খুলে হাতে চলে আসবে। ওরে বাবা রে, ওরে বাবা, আমাকে মাফ করে দিন মহারাজ, আমাকে মাফ করে দিন। আয়, কান্নাকাটি বন্ধ করো। যাও, এক্ষুনি হাঁটাহাঁটি শুরু করে দাও। যাও বলছি, না হলে কিন্তু। না না, আর কিছু বলবেন না মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই গেলাম বলে এই পালাই। মন্ত্রী মশাইকে না হয় শাস্তি দিলেন, কিন্তু আপনিও যে মন্ত্রী মশাইয়ের কথা শুনে নিজের সুনাম বাড়াবার জন্যে উঠে পড়ে লেগেছিলেন, সেটা কি ঠিক হয়েছে মহারাজ? সত্যি গোপাল, সুনাম কেনার নেশায় আমিও বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি। না, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। এমন কাজ আর কখনো করব না। এই রাজধর্ম দেখাতে গিয়ে আমি মহা অধর্ম করে ফেলেছিলাম। গোপাল, তুমি আমায় আবার সঠিক পথে ফিরিয়ে এনেছো। তোমার সত্যি কোনো তুলনা নেই। সেই জন্যই তো বলি মহারাজ, আমাদের কপাল খুব ভালো, কারণ গোপাল আছে আমাদের সঙ্গে। হ্যাঁ, ঠিক বলেছ। যার সঙ্গে আছে গোপাল তার কে মারে কপাল। কি হে রাজপণ্ডিত, পুজোর আর কতদিন বাকি? আর বেশি দিন বাকি নেই মহারাজ।
তাহলে তো এখন থেকেই তোড়জোড় শুরু করে দিতে হয়। হ্যাঁ, সে তো দিতেই হয় মহারাজ। রাজবাড়ির পুজো বলে কথা, যেমন তার জাঁকজমক তেমন তার খরচ। মন্ত্রী, রাজকোষে কত টাকা আছে বলো তো? বুঝতেই তো পারছো দুর্গোৎসবে কি বিশাল অর্থ ব্যয়। সে তো বুঝতেই পারছি মহারাজ, কিন্তু সমস্যা হচ্ছে যে রাজকোষ তো প্রায় শূন্য। সে কি, রাজকোষে টাকা নেই? কিন্তু এই বছর তো খুব ভালো রকমের খাজনা আদায় হয়েছে। অস্বীকার করছি না, কিন্তু আয়ের থেকে ব্যয় যে বেশি মহারাজ। এ আবার কিরকম কথা বলছেন মন্ত্রী মশাই? এই কমাসে তো তেমন কোনো বড় রকমের খরচা হয়নি। এই তুমি থামাতে গোপাল, সব ব্যাপারে তোমার ওই অনাবশ্যক নাক গলানোটা বন্ধ করো। এই বাবা, আমি আবার নাক গলালাম কখন? আমি তো সত্যি কথাটাই বললাম। হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। এই কমাসের মধ্যে তো এমন কোনো বড় রকমের খরচা হয়নি, তাহলে রাজকোষ শূন্য হয়ে যায় কি করে? সব টাকা যে আমি পকেটে পুরে দিয়েছি। মানে আপনি কি আমায় সন্দেহ করছেন মহারাজ? দেখো মন্ত্রী, সন্দেহ বিশ্বাস কোনোটাই আমি করতে চাই না। আমি শুধু কালকের মধ্যে পুরো হিসেব দেখতে চাই। এই মরেছে, কালকের মধ্যেই আর 2-1 দিন সময় দিলে হয় না? না, হয় না। কালকের মধ্যেই এই রাজসভায় তোমায় পুরো হিসেব পেশ করতে হবে, আর এই নিয়ে কোনো টালবাহানা আমি শুনতে চাই না। মনে রাখবে, এটাই আমার আদেশ। আসল হিসেবের খাতায় 1,29,000 টাকা উদ্বৃত্ত, কিন্তু সেই সমস্ত টাকা দিয়ে তো বউয়ের জন্য গা ভর্তি গয়না কিনে ফেলেছি। নকল এই হিসেবের খাতায় তাই এমনভাবে বাড়িয়ে বাড়িয়ে খরচ দেখাতে হবে যে হাতে থাকবে মাত্র 300 টাকা। যত রাতই হোক না কেন, আজ রাতের মধ্যেই নকল হিসেব শেষ করে ফেলতে হবে। বাবা, আমার নামও মন্ত্রী, এমন হিসেব সাজিয়ে দেব না মহারাজ কেন, মুর্শিদাবাদের নবাব অবধি আমার হিসেবের কোনো ত্রুটি ধরতে পারবে না। আমার মন বলছে রাজকোষের হিসেবে মন্ত্রী নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়ে বসে আছে। তাই আজ রাতের মধ্যেই সব হিসেব ওলট পালট করে কাল নতুন খাতা লিখে এনে মহারাজের কাছে পেশ করবে। যাই, রাতের অন্ধকারে একবার মন্ত্রীর বাড়ি গিয়ে উঁকি মেরে দেখে আসি। এই তোমার কি হলো বলো তো? গোমরা মুখে রাজসভা থেকে ফিরে এসে গোছ হয়ে বসে রইলে, দুপুরবেলা ভালো করে ভাত অব্দি খেলে না, আর সন্ধে হতে না হতে সেই যে খাতা মুখে করে বসলে তো বসেই আছো, খাবে কখন? এই আমি কিন্তু আজ কচি পাঁঠার ঝোল করেছি, সেই সঙ্গে গরম গরম লুচি ভেজে দেব, এসো। দেখো, কাজের সময় বেশি ভেজর করো না তো। লিখছো তো খাতা, তা খাওয়ার পর লিখলে ক্ষতি কি? এসব তুমি বুঝবে না। যদি কালকের মধ্যে রাজকোষের হিসেব ঠিকঠাক মিলিয়ে দিতে না পারি, তাহলে মহারাজ না ওই কচি পাঁঠার মতো ড্যাং করে আমায় বলি দিয়ে দেবেন। বুঝতে পেরেছি, হিসেবে নিশ্চয়ই কোনো গোলমাল পাকিয়েছো। সে তো তোমার জন্যই পাকিয়েছে। আমার জন্যে? তোমার গা ভর্তি নতুন নতুন গয়না, তারপর দুবেলা কোপ্তা, কালিয়া, পোলাও এসব করতেই তো রাজকোষের সব টাকা জলের মতো বেরিয়ে গেছে। আমার জন্য বেরিয়ে গেছে? ঠিক আছে, আমাকে নিয়ে তোমার এতই যখন সমস্যা, তখন থাকবো না এই বাড়িতে। গাড়ি ডেকে দাও, আজ রাতেই আমি বাপের বাড়ি চলে যাব, কখনো ফিরে আসবো না এখানে। যাও। এই দেখো সামান্য কথায় কেমন খেপে গেল। গিন্নি, ও গিন্নি, শোনো। না না না, আমি কোনো কথা শুনতে চাই না, চলে আমি যাবই। এই এমন রাগ করে না লক্ষ্মীটি। ও লক্ষ্মী বলো আর লক্ষ্মী ছাড়াই বলো, আমি চলে যাবই। তুমি চলে গেলে আমায় রেঁধে বেড়ে খাওয়াবে কে? হ্যাঁ, কি খাতা কোথায় গেল? হ্যাঁ, আমার হিসেবের খাতা কে নিল? সে আমি কি করে বলবো?
সব 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 কিছু তোমার জন্যে। তোমার মনোরঞ্জন করতে গিয়েই আজ আমি ধনের প্রাণে মারা গেলাম। হায় 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 হায়, কে নিল খাতা? কি ব্যাপার, সকলেই রাজসভায় হাজির, অথচ গোপাল আর মন্ত্রীর দেখা নেই কেন? গোপালের চাল গদাই লস্করি, আর মন্ত্রী ভাবছে কি করি। ওই তো মন্ত্রী এসে গেছে। কিন্তু সাথে তো হিসেবের খাতা দেখছি না। মন্ত্রী, হিসেবের খাতা আনুনি? কি করে আনবো মহারাজ? কাল রাতে চোর এসে আমার ঘর থেকে হিসেবের খাতা চুরি করে পালিয়ে গেছে। সে কি, তোমার ঘরেও চোর? তাও আবার যে সে চুরি নয়, একেবারে হিসেবের খাতা। বলুন তো মহারাজ, কি দিনকাল পড়লো? হ্যাঁ, দিনকাল সত্যি খারাপ পড়েছে মন্ত্রী মশাই। না হলে আমাদের মহামান্য মন্ত্রী মশাইকে জাল হিসেবের খাতা তৈরি করতে হয়। মানে? এই দেখুন, আসল আর নকল খাতা। আসল খাতায় উদ্বৃত্ত রয়েছে 1,29,000 টাকা, আর মন্ত্রী মশাইয়ের তৈরি নকল হিসেবের খাতায় কিন্তু 1 টাকাও উদ্বৃত্ত নেই। উল্টে 10 টাকা ঘাটতি দেখানো হয়েছে। এসব মিথ্যে কথা মহারাজ। গোপাল আমাকে ফাঁসাতে চাইছে। তাই নাকি? কিন্তু হাতের লেখা তো আর মিথ্যে কথা বলতে পারে না। ভালো করে খাতা দেখে বলুন তো মহারাজ, নকল খাতার হাতের লেখা মন্ত্রী মশাইয়ের না আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো খাতার হাতের লেখাই তো মন্ত্রী। মন্ত্রী, তুমি তুমি এত বড় জোচ্চোর! এতগুলো টাকা তুমি পেটে পুড়ে দিয়েছো। ভুলে গেছে মহারাজ, কথা দিচ্ছি এমন কাজ জীবনে আর কখনো করব না। এবারের মতো ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? ক্ষমা? তোমার মতো জোচ্চোরকে ক্ষমা? যাও যাও, 6 মাসের জন্য বরখাস্ত করলাম তোমাকে। এই 6 মাস তুমি রাজসভায় ঢুকতেও পারবে না, আর কোন রকম বেতনও পাবে না। তাহলে যে আমি না খেতে পেয়ে মরে যাব মহারাজ, না খেতে পেয়ে মরে যাব। মরে যাবে? আর তোমার মরার তো এই শুরু। আজ বিকেলের মধ্যেই তোমায় গুনে গুনে 1,29,000 টাকা শোধ করে দিয়ে যেতে হবে, না হলে তোমার ভিটে মাটি সবকিছু কেড়ে নেব আমি। গোপাল গোপাল গোপাল, ওই বেটা গোপালের জন্যে আজ আমার এই দশা। আমিও ছাড়বো না, যেন তেন প্রকারেণ এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। গোপালের যা বুদ্ধি, তাতে ওর কোনো ক্ষতি তুমি করতে পারবে না, এই বলে দিলাম। ছাড়ো তোমার গোপালের বুদ্ধি। আরে প্রাণটা যদি না থাকে তাহলে বুদ্ধি আর থাকবে কোথায়? বাবা রে বাবা, কি বলছো তুমি? প্রাণ থাকবে না মানে? এটা সময় এলেই বুঝতে পারবে। আরে 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 আরে, কোথায় যাচ্ছো? শোনো শোনো। বলি, বাড়ির অবস্থাটা একবার দেখেছো? ঘরের চাল যে এদিক ওদিক দিয়ে খসে খসে পড়ছে। তাতে তাতে আমি কি করব বলো তো? হাতে এমন কোনো বাড়তি পয়সা নেই যে ওই ঘরের চালটা সারাই। আহা, কি কথাই শোনালেন রে। হাতে পয়সা নেই, তা হাতে যদি পয়সার এতই টানাটানি, তাহলে আর মহারাজের চাকরি নিয়ে পড়ে আছো কেন? মহারাজের চাকরি ছেড়ে তো নিজেই স্বাধীনভাবে চিকিৎসা শুরু করতে পারো। হ্যাঁ তা করতে পারি, কিন্তু তাতে ওই পয়সা এলেও কোনো ইজ্জত নেই, বুঝেছো? সে আর বুঝিনি। 5 জনে তোমার রাস্তাঘাটে রাজবৈদ্য বলে সম্মান করে, আর সেই আনন্দেই তুমি 2 হাত তুলে নৃত্য করো। মনে হচ্ছে ঠিক সময়েই এসে পড়েছি। বেশ করব, দেব, 100 বার দেব। আর কান খুলে শুনে নাও, বর্ষার আগে যদি আমাকে পাকা বাড়ি না বানিয়ে দাও, তাহলে আমি জন্মের মতো তোমার এই সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। হ্যাঁ। হায় ভগবান, এই অবুঝ মহিলাকে আমি যে কি করি। একি মন্ত্রীমশাই, আপনি আপনি এই সময় আমার বাড়িতে? একটু আড়ালে চলো, কথা আছে। আমি আড়াল থেকে তোমাদের কথা শুনেছি। শোনো, তোমার
পাকা বাড়ির সমস্ত খরচ আমি দেব। আপনি দেবেন? কিন্তু কেন? দেখো, বিনা কারণে আমি কোনো কাজ করি না, তাই টাকা দেব একটা শর্তে। শর্ত? হ্যাঁ, শর্ত। তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে তোমার পাকা বাড়ি হতে আর কোনো বাধা থাকবে না। বলুন বলুন তাহলে আপনার শর্ত। না 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 মন্ত্রীমশাই, না না না, এই আমার দ্বারা সম্ভব নয় মন্ত্রীমশাই। আমি বৈদ্য, জীবন দেওয়া আমার কাজ, জীবন নেওয়া নয়। ঠিক আছে, তাহলে এমন এক কাজ করো যাতে হতচ্ছাড়া বেঁচে থেকেও আদমরা হয়ে থাকবে। ব্যাটার না চলবে হাত পা, না কাজ করবে মাথা, আর এইটুকু করে দিতে পারলেই আমি নিজে খুশি হয়ে তোমাকেও খুশি করে দেব। কি রাজি তো? এটা ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। হ্যাঁ, আমি রাজি। গোপাল, বাজার যাচ্ছ নাকি? হাতে বাজারের থলি নিয়ে আপনার বাড়ি যখন যাচ্ছি না, তখন বাজার ছাড়া আর কোথায় যাব বলুন? দারুণ বলেছো কিন্তু। তবে গোপাল, আজ দুপুরে যে তোমায় কষ্ট করে একবার ওই আমার বাড়িতে যেতে হবে। কেন? আসলে আমার গিন্নির বড় ইচ্ছে যে পঞ্চব্যঞ্জন রেঁধে তোমাকে খাওয়ায়। তাই নাকি? বাবা, খুব ভালো খবর তো। খেতে যে আমি খুব ভালোবাসি। ঠিক আছে, বৌঠানকে বলে দেবেন তার নিমন্ত্রণ রক্ষা করতে আমি অবশ্যই আসবো। এখন আসি তাহলে। হ্যাঁ, এসো এসো এসো। জানি না মন্ত্রীর কথায় নেচে কাজটা কতটা ঠিক করছি না ভুল করছি। গিন্নি, এই নাও বাজার। কি আনলে আজ বাজার থেকে? ওই তো উচ্ছে, ঝিঙে, আলু, পটল, মূলো আর পাকা পোনা। ও মা গো, সূর্য আজ কোন দিকে উঠেছে গো? চুনো মাছের বদলে কিপটে বুড়ো আজ পাকা পোনা এনেছি কি আর এমনি এমনি। আজ দুপুরে রাজবৈদ্যর বাড়ি আমার নিমন্ত্রণ, তা সেখানে আমি কত ভালো ভালো খাবার খাবো। তাই ভালোবেসে তোমার জন্য পাকা পোনা এনেছি। বেশ জমিয়ে কালিয়া বানিয়ে খেও। হ্যাঁ গা, আমার জন্য তুমি এত ভাবো? সে তো বিয়ের পর থেকেই ভাবি গিন্নি। শুধু দুঃখের কথা, আমার ভালোবাসা মাখানো সেই ভাবনা তুমি বুঝতে পারো না। মরণ। মাছের কালিয়াটা যা হয়েছে না। তাহলে আর এক টুকরো মাছ দি? না না বৌঠান, আর না, অনেক খাওয়া হয়ে গেছে, আর পারবো না। পারবো না বললে হবে গোপাল? এখনো তো পায়েস বাকি আছে। এরপরেও পায়েস? হ্যাঁ, পায়েস। তুমি তো পায়েস খেতে খুব ভালোবাসো। তা বাসি, কিন্তু এত খাওয়ার পর না 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 না, কোনো অজুহাত আমি শুনবো না। আরে যাও, ওই গোপালের জন্য ওই পায়েস নিয়ে এসো। যাও। কি শুধু আমার জন্য কেন? রাজবৈদ্য, আপনি পায়েস খাবেন না? আপনি তো পায়েস খেতে খুব ভালোবাসেন। না গোপাল, না, মনে হচ্ছে আমার রক্তে ওই শর্করাটা একটু বেড়েছে, তাই ওই মিষ্টি খাওয়া একেবারে বন্ধ। নাও, আমার কথা না ভেবে তুমি ওই তাড়াতাড়ি পায়েসটুকু খেয়ে নাও তো। গিন্নি, ও গিন্নি। ও, এসে গেছো? তা কিরকম খেলে গো? হ্যাঁ, প্রচুর খাইয়েছে বুঝলে, মাছ, মাংস, পায়েস। ওহ, শরীরটা একেবারে আইঢাই করছে। এই কি হলো? ধপ করে অমন দাওয়ায় বসে পড়লে কেন? হঠাৎ করে শরীরটা কেমন আনচান করতে শুরু করে দিল। আরে বাবা, বড্ড কষ্ট হচ্ছে যে। কি হলো? সুস্থ সবল মানুষটা এমন করে শুয়ে পড়লো কেন? এই কি হলো গো? হ্যাঁ গা, শুনছো? কি এর তো কোনো সারা শব্দ দিচ্ছে না। এখন আমি কি করি? কাকে ডাকি? ওই তো বিজ্ঞানী যাচ্ছে। ও কি একবার ডাকি? এই যে শুনছেন? আপনাকে বলছি, শুনুন। আমায় কিছু বলছেন? একবার আমাদের বাড়িতে আসুন না, ওনার শরীরটা খুব খারাপ হয়েছে, খুব। একবার আসুন। সে কি, গোপালের শরীর খারাপ?
চলুন তো দেখি। ওই দেখুন, এই মাত্র রাজবৈদ্যের বাড়ি নেমন্তন্ন খেয়ে এসে কেমন অচেতন হয়ে পড়েছে, একটু দেখুন না। মনে হচ্ছে খাওয়া থেকে এই বিপত্তি। বৌঠান, আপনি তাড়াতাড়ি এক গ্লাস তেঁতুল জল করে আনুন দেখি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ওকে বমি করাতে হবে। হ্যাঁ, গোপাল, গোপাল চোখ খোলো, চোখ খোলো গোপাল, গোপাল। আমি আমি কোথায়? তোমার বাড়ির দাওয়ায় শুয়ে আছো। ঘাট থাকতে দাওয়ায় শুয়ে আছি কেন? সেসব কথা পরে হবে, আগে এই তেঁতুল জলটা খেয়ে নাও তো। এই খানিকটা বমি হয়ে গেলে সুস্থ বোধ করবে। নাও নাও গোপাল, তেঁতুল জলটা খাও। হ্যাঁ, খাও। এতক্ষণে মনে হয় রাজবৈদ্যর ওষুধের কাজ শুরু হয়ে গেছে। এরপর থেকে গোপালের হাত পা কাঁপতে শুরু করে দেবে, মাথা আর কাজ করবে না। কি আনন্দ, কি আনন্দ! অনেকটা বমি হয়ে যাওয়ার পর এখন কেমন বোধ করছো গোপাল? ভালো, এখন এখন বেশ সুস্থ বোধ করছি। আচ্ছা, তোমার কি হয়েছিল বলো তো? ওই রাজবৈদ্যর বাড়ি পায়েসটা খাওয়ার পর থেকেই শরীরটা কেমন করতে লাগলো। কি করে যে বাড়ি এসেছি সে কেবলমাত্র আমিই জানি। শরীর ঝিমঝিম করছে, হাত পায়ে যেন বল নেই, চোখে অন্ধকার, মাথার মধ্যে সবকিছু যেন গুলিয়ে যাচ্ছিল। তার মানে ওই পায়েস থেকেই বিষক্রিয়া শুরু হয়েছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই পায়েস আর কে কে খেয়েছিল? শুধু আমি। কেন, রাজবৈদ্য খায়নি? না, তার নাকি রক্তে শর্করা বেড়েছে, তাই ওই পায়েস ছোঁয়নি পর্যন্ত। আচ্ছা বিজ্ঞানী, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? মনে তো হয় তাই। তাহলে চলো তো চুপি সারিয়ে একবার রাজবৈদ্যর বাড়ি থেকে ঢুঁ মেরে আসি। কিন্তু এই শরীরে? হ্যাঁ, বমির সাথে সব বিষ বেরিয়ে গিয়ে এখন আমি পুরোপুরি চাঙ্গা। কি গো, কাজ তো করে দিয়েছো, এবার মন্ত্রী মশাই আমাদের পাকা বাড়ি বানাবার টাকা দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, দেবে দেবে দেবে, ঠিক দেবে। দিলেই ভালো। কি ব্যাপার, গোপাল আর বিজ্ঞানী এখনো রাজসভায় গরহাজির কেন? আগে গোপাল কাল হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছিল। সে কি, কি হয়েছিল? হঠাৎ করেই হাত পা কাঁপতে শুরু করে দিয়েছিল, তার উপরে চোখে অন্ধকার, মাথা ভুঙো। তাহলে তো আমার ওষুধ কাজ করতে শুরু করে দিয়েছে। না না না, এ তো ভালো কথা নয়। আমি এক্ষুনি একবার গোপালকে দেখতে যাব। রাজবৈদ্য, তুমিও চলো আমার সঙ্গে, গোপালের চিকিৎসার প্রয়োজন। আমিও যাব গোপালকে দেখতে। আমরা সকলেই যাব। গোপালের নিশ্চয় খুব বাড়াবাড়ি হয়েছে, তাই মহারাজ সকলকে নিয়ে গোপালের বাড়ি যাচ্ছেন। যাই, কাল থেকে রগরটা দেখে আসি। এই যে, কেমন আছো গোপাল? কাল তো প্রায় মরতে বসেছিলাম, কিন্তু তেঁতুল জল খাইয়ে বিজ্ঞানী আমায় বাঁচিয়েছে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। যা, এবারেও গোপালের কোনো ক্ষতি করতে পারলাম না। এই যে নিন মহারাজ। আহ, এইসব আবার কেন? কাল আমার কত বড় একটা ফাঁড়া কাটলো বলুন তো, তাই আজ একটু মিষ্টিমুখ আপনাদের করতেই হবে। আমি তো মিষ্টি খাবো না,
আমার রক্তে যে ওই শর্করা। সে তো পায়েসে, পাতলা রসে বানানো এইটুকু রসগোল্লা খেলে কিচ্ছু হবে না। নিন নিন, খান খান। কি হলো রাজবৈদ্য, রসগোল্লা মুখে দিয়ে তুমি কাঁদতে শুরু করে দিলে কেন? আমি 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 বড় পাপী, আমি বড় পাপী। বাড়িতে নেমন্তন্ন করে গোপালের পায়েসে আমি এমন এক বিষাক্ত ওষুধ মিশিয়ে দিয়েছিলাম যা খেলে ওই মানুষের স্নায়ুতন্ত্র অবশ হয়ে যায়, চিন্তা শক্তি আর কাজ করে না। সে কি সব কি সত্যি? এই সব সত্যি মহারাজ, এই সব সত্যি। আমায় শুলে দিন মহারাজ, আমায় শুলে দিন। কিন্তু এসব কথা এখন বলছো কেন? আসলে ওনার রসগোল্লায় আমি এমন এক আরক মিশিয়ে দিয়েছি যে যেটা খেলে মানুষ তার পাপের কথা হড়হড় গড়গড় করে বলে ফেলে। আর গোপালের কথা মতো ওই আরক আমি এনে দিয়েছিলাম। কিন্তু রাজবৈদ্য কেন করেছিলে এই কাজ? ওই মন্ত্রী মশাই আমাকে এই কাজ করতে বলেছিল মহারাজ। পরিবর্তে আমার ওই পাকা বাড়ি করে দেবে বলেছিল। এখানেও মন্ত্রীর শয়তানি! সেনাপতি এক্ষুনি গিয়ে মন্ত্রীকে ধরে নিয়ে এসো। সর্বনাশ করেছে এই রে, আমায় এখন পালাতে হবে। ওরে বাবা রে! মহারাজ, মন্ত্রী মশাই পালাচ্ছেন। দাঁড়াও বলছি, ওরে বাবা রে! দাঁড়াও বলছি। মহারাজ, রাজসভার কাজ অনেকক্ষণ শুরু হয়ে গেছে, কিন্তু গোপালের কোনো সংবাদ নেই। আমার মনে হয় গোপাল আজকাল বেশি ঘুমোচ্ছে। ভালো বলেছো। আসলে গোপালের মাথায় এত বেশি চিন্তা যে গোপালকে একটু বেশি ঘুমোতে হয়। মহারাজ, এই রাজ্য নিয়ে আমাদের থেকে গোপালের এত বেশি কিসের চিন্তা? ও তো একটা ভাঁড় ছাড়া আর কিছু নয়। মন্ত্রী, বলাই বাহুল্য যে তুমি গোপালকে পছন্দ করো না, আর এটা আমি খুব ভালো করেই জানি। তবে তোমাকে আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই যে গোপাল শুধু ভাঁড় নয়, গোপাল আমার সুপরামর্শদাতাও বটে। প্রণাম মহারাজ, কলকাতা থেকে একজন পত্রবাহক এসেছেন। পত্রবাহক? ঠিক আছে, তাকে ভেতরে আসতে বলো। কিসের আবার পত্র, তাও আবার সেই সুদূর কলকাতা থেকে? প্রণাম মহারাজ, কলকাতা থেকে ইংরেজ বাহাদুর আপনাকে একটি পত্র প্রেরণ করেছেন। বেশ বেশ, দেখি পত্রখানি। বেশ, তুমি আসতে পারো। গিয়ে ইংরেজ বাহাদুরকে বলো যে মহারাজ যথেষ্ট আনন্দিত হয়েছেন। প্রণাম মহারাজ। কিসের বার্তা মহারাজ? আরে এসো এসো গোপাল, তোমার কথাই তো হচ্ছিল। ভালো কথা কি হচ্ছিল মহারাজ? না, খুব ভালো কথা হচ্ছিল না। আসলে তোমার দেরি দেখে আমাদের মন্ত্রী খুব চিন্তা করছিল। হ্যাঁ, আমার দেরি দেখলে মন্ত্রী মশাই একটু বেশি চিন্তা করে বইকি। চিন্তা তো করতেই হবে, তুমি রোজ দেরি করো। তা আজকে কি কারণে দেরি হলো শুনি? আসলে রাজসভায় আসার পথে এক ময়রার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। আমাদের বিখ্যাত সরভাজা সেখানে তৈরি হচ্ছে, জিভে জল চলে এলো, তাই একটু দেরি হলো। বাহ, চমৎকার! এদিকে রাজসভা শুরু হয়েছে আর গোপাল ওদিকে সরভাজা খাচ্ছে। যাই হোক, এখন সভার সকলকে আমার জানানো প্রয়োজন যে একটি পত্রে আমাকে জানানো হয়েছে যে বিলেত থেকে একজন ইংরেজ প্রধান এবং তার দুই সঙ্গী পরশুদিন কৃষ্ণনগরে আসছেন। সে কি মহারাজ, ইংরেজরা সব ছেড়ে এখন কৃষ্ণনগরে আসছেন? এতে কিন্তু আমাদের সম্মানিত বোধ করাই উচিত বলে মনে হচ্ছে। মহারাজ, উদ্দেশ্য কিছু জানানো হয়েছে কি? উদ্দেশ্য বাণিজ্য, তবে আমার মনে হচ্ছে যদি আমাদের সাথে তাদের বাণিজ্য চুক্তি হয় তাহলে সেটা কৃষ্ণনগরেরই লাভ। অবশ্যই কোনো বশ্যতা স্বীকার না করে। সে তো নিশ্চয়ই। যদি ওরা বাণিজ্য করে তাহলে একটা গোপন চুক্তি করে কিছু কামিয়ে নেওয়া যাবে বলে মনে হচ্ছে।
তবে ওরা এখন আমাদের অতিথি হবে, তাই ওদের সম্মানের সাথে আমাদের বরণ করেও নিতে হবে। ঠিক বলেছেন মহারাজ, আমরা ওদের বরণ করব। তুমি কিছু বলতে পারবে গোপাল? মানে কি দিয়ে ওদের বরণ করা উচিত? মহারাজ, আমার মনে হয় কৃষ্ণনগরে যা কিছু বিখ্যাত তাই দিয়েই ওদের বরণ করা উচিত। যেমন ধরুন কাঠের পুতুল আর আমাদের ওই সরভাজা। ভালোই বলেছ তো গোপাল। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু গোপাল যা বলল তা একেবারেই ছোট ছেলের মন ভোলানোর কথা। কিরকম কিরকম? মহারাজ, ওরা তো কেউ শিশু নয়, কাঠের পুতুল নিয়ে ওরা কি করবে? আর গোপাল এখন সরভাজা খেয়ে এসেছে, তাই সবার আগে ওর সরভাজার কথাই মনে হচ্ছে। সে কি মন্ত্রী মশাইয়ের বুঝি এইরকম মনে হচ্ছে? কাঠের পুতুল কিন্তু ওরা বাড়িতেও সাজিয়ে রাখতে পারে, আর সরভাজা এখানের সত্যি বিখ্যাত, স্বয়ং নবাব প্রশংসা করেছেন। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়, আমার কাছে এটা একদম শিশু সুলভ। তাহলে কি করতে বলো? মহারাজ, আমাদের এখানে তো রেশম যথেষ্ট উৎপন্ন হয়, আর আমাদের শিল্পীরাও যথেষ্ট ভালো কাজ করছে। আমরা তো ওদের তিনজনকে উত্তরীয় পরিয়ে বরণ করতে পারি। এত খরচা করবার কি মানে আমি তো বুঝতে পারছি না মহারাজ। রেশম তো যথেষ্ট দামি জিনিস। কিন্তু রেশম যথেষ্ট উৎপন্ন হয় মহারাজ, পণ্ডিত একদম ঠিক কথা বলেছে। আমরা উত্তরীয় দিয়েই ওদের বরণ করব। আর মহারাজ, আমার বিনীত অনুরোধ, আপনার কাছে যে রাজ্যের মন্ত্রী হয়ে আমি ওদের উত্তরীয় পরিয়ে বরণ করব। বেশ, তবে তো আর মাত্র দুদিনের অপেক্ষা। আমাদের শিল্পীদের বলা হোক ভালো করে তিনখানি উত্তরীয় বানাতে। রাজ্যের মন্ত্রী ইংরেজদের সেগুলো পরিয়ে বরণ করবে। মন্ত্রীর লক্ষণ তো ভালো ঠেকছে না। মহারাজ, ইংরেজরা আজই আসতে চলেছে আমাদের রাজসভায়। খবর পেয়েছি তাঁবু গেড়েছে আমাদের রাজ্যের এক প্রান্তে। তাহলে তো আজই আসবে। মহারাজ, উত্তরীয়গুলো দেখুন। আমি দেখাচ্ছি। দেখেছেন মহারাজ আমাদের শিল্পীদের কাজ? বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। সবাই তো আর শিল্পের কদর বোঝে না, কি আর করা যাবে। শিল্প ভালোই, তবে রাজকোষ থেকে অনেক মোহর খরচ হলো। এখন বিলেত থেকে আসা ইংরেজ এই শিল্পের কদর বুঝতে পারলেই হয়। তোমার আসলে ভালো কিছু সহ্য হয় না, এটা আমি খুব ভালো করেই জানি। মন্ত্রী, গোপালও নিজের মত জানিয়েছে, ভুল তো কিছু বলেনি। আর খরচাও তো যথেষ্ট হয়েছে। আর আমার এই রাজসভার সবাই নিজের মতামত জানাতে পারে, এটা তুমি কিন্তু ভুলে যেও না মন্ত্রী। ক্ষমা করবেন মহারাজ। প্রণাম মহারাজ। তিনজন সাহেবের আসার কথা ছিল, তারা এসে গেছেন। শীঘ্র তাদের নিয়ে এসো। নমস্কার মহারাজ, আমরা অনেক দূর থেকে আসিয়াছি। আমি জানি 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 মন্ত্রী। আগে হ্যাঁ মহারাজ। আদিক্ষেতা, এখানে আমি প্রধান আছি, আর এরা দুজন আমার অ্যাসিস্ট্যান্ট। আপনারা আসাতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আপনারা আমাদের অতিথিশালায় থাকুন কিছুদিন, আপনাদের যত্নের কোনো ত্রুটি হবে না। ও নো নো, ভেরি সরি। আমরা তাবু মানে টেন্টে আছি। আমরা এই জায়গা ঘুরিয়ে দেখিতে চাই। ও, তাহলে আপনারা ঘুরতে এসেছেন? নো, আমরা ঘুরিব, দেখিব। যদি বাণিজ্য করিবার হয় তাহা হইলে বাণিজ্য করিব। এতে আপনাদের উপকার হইবে। ইয়েস, কিছু করিবার না থাকিলে চলিয়া যাইতে হইবে। না 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 না, এখানে বাণিজ্য করলে বা কিছু উৎপাদন করলে আমার প্রজারা যদি লাভবান হয় তবে তো ভালোই হয়। ভালো বলে ভালো, এদের সাথেই আমার নাড়া বাঁধতে হবে। এদের তো দেখছি বন্দুকও আছে, এরা অনেক শক্তিশালী। আমাদের রাজা তো তলোয়ার চালাতেও জানে না, যেটুকু জানে তা হলো সেনাপতি, সেও এমন কিছু নয়।
সাহেবদের উদ্দেশ্যে আমি একটি কবিতা লিখেছি মহারাজ। বলো বলো সভাকবি। বাণিজ্য বসতি লক্ষ্মী, বিলেত থেকে এলো পরিযায়ী পক্ষী, বরিনু তাকে দিয়ে উত্তরীয়, সাহেব তোমরা আমাদের সম্মানীয়। Oh, good. Very good. Very good. সম্মানীয়, সম্মানীয়। Very good, very good. Okay, okay. আমাদের এখন চলে যাইতে হবে তাঁবুতে। তারপর আমরা ঘুরিয়া দেখিব। এদের ওই বন্দুকের সাহায্যেই রাজাকে সিংহাসন থেকে উৎখাত করব। এদের সাথে আরো বন্ধুত্ব গাঢ় করতে হবে। চলুন সাহেব, আপনাদের ছেড়ে দিয়ে আসছি। মহারাজ অনুমতি দিন। নিশ্চয়ই অনুমতি আছে মন্ত্রী। মন্ত্রীর ভাবগতিক তো একেবারেই ভালো ঠেকছে না। ইংরেজদের সাথে একটু বেশি ভাব দেখাচ্ছে, যা আমাকে ভাবাচ্ছে। মন্ত্রী, মন্ত্রী তোমরা আমাদের খুব সম্মান জানাইয়াছ। আমরা খুব খুশি হইয়াছি। Yes, we are pleased. সমাজের এই উত্তরীয় খুব সুন্দর। ওহ বিউটিফুল, ওয়ান্ডারফুল। আমরা এত সুন্দর রেশমের কাজ করিতে পারি না। ওয়ান্ডারফুল। আমরা তো নীল চাষ করি আমাদের অন্য জায়গার চাষিদের দিয়ে। সাহেব বাহাদুর, সে তো আমি জানি, কিন্তু আমরা রেশম চাষ করাইনি কোনোদিন। তা এবারে করাবেন। আমরা এখানে বাণিজ্য করিতে আসিয়াছি। এখান থেকে এরকম রেশম চাষ করে বেলেটে পাঠালে অনেক বেশি দামে বিক্রি করিতে পারিব। তাতে আমাদের অনেক লাভ হইবে। নিশ্চয়, আমি মন্ত্রী সেটাই চাই, কিন্তু মহারাজ মনে হয় রাজি হবে না। কেন? ওয়াই সে রাজি হইবে না কেন? ও তো কথার কথা। কথার কথা হোয়াট? এখানে প্রজারা ধান আলু চাষ করে, তারা শুনবে কেন? তারা রেশম চাষ করতে সেভাবে রাজি হবে না। যতটুকু দরকার ততটুকুই করে। মাই গড, এখন উপায়? উপায় তো আমি করে দেব, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তবে কোন কন্ডিশন? আমাকে রাজা করতে হবে। আমি সব ব্যবস্থা করে দেব। এটা কি করে সম্ভব? কোনো ব্যাপার না, রাজাকে এখন শুধু একটু চমকে দিতে হবে, তাহলেই রাজা গদি ছেড়ে পালাবে আর আমি রাজা হয়ে যাব। চমকে দেব? বাট হাউ? আপনাদের বন্দুক আছে, আমাদের রাজার কাছে কিছুই নেই। আপনারা কাল রাজসভা চলাকালীন প্রাসাদের বাইরে দাঁড়িয়ে আকাশে গুলি চালাবে, সেই আওয়াজে সবাই বেরিয়ে আসবে, তখন শুধু ভয় দেখাবেন আর রাজা পালিয়ে যাব। ও মাই গড, ইটস সো ইজি। ওকে, নো প্রবলেম। তোমার রাজা পালিয়ে যাক, তুমি রাজা হও। বাট আমাদের বিজনেস শেষ কথা। ওকে? সেটা না হলে তুমিও আর রাজা থাকিতে পারিবে না। নিশ্চয় আমি আমার কথা রাখবো। আপনারা আপনাদের কাজ করুন, সব হবে। তাহলে কাল সকালে। ইয়েস। সাহেবরা মনে হয় কাল সারা দিন ঘুরে বেরিয়েছে। হ্যাঁ মহারাজ, সেটাই খবর পেয়েছি। ওদের আমাদের এই জায়গা খুব পছন্দ হয়েছে। ভালো কথা। এখন ওরা কি চায় সেটা কিন্তু পুরোপুরি বুঝতে হবে। আমি তো ওদের তাঁবু অবধি পৌঁছে দিয়ে এলাম। ওদের উত্তরীয় ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে আমাদের এখানের শিল্পীদের হাতের কাজ। বাহ 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 বাহ। ওদের অবশ্য কাঠের পুতুল দিলেও খুব পছন্দ হতো। আর কিছু গোপালের না বলাই ভালো। আমাদের সংস্কৃতি যেখানে আমরা সারা বিশ্বে তুলে ধরতে চাই, সেখানে গোপাল। রেশমের সংস্কৃতি ওদের কাছে না যাওয়াই ভালো মহারাজ। বেশি ভালো লাগলে আবার আমাদের চাষিদের দিয়ে শুধু রেশমই না চাষ করাতে চায়। সে কি, এটা তোমার কেন মনে হলো গোপাল? কি হলো মহারাজ? এই শিগগিরই সবাই বাইরে যাও। কিসের আওয়াজ? আমাকে তো ব্যাপারটা দেখতেই হচ্ছে। এবার আমি রাজা। এসব কি ব্যাপার? এক্ষুনি প্রাসাদ থেকে চলে যাও। তুমি আর রাজা নও। কি এসবের অর্থ কি? আমরা এখানে তুঁতে গাছের চারা দিয়ে রেশমের চাষ করব, আর তুমি সে কাজে বাধা দান করতে পারবে না।
যে চাষ করবে না তার ঘর জ্বালিয়ে দেবো। সর্বনাশ! এই চাষিদের আমাদের কথা শুনতে হইবে। কিন্তু ওরা তো ধান আলু এসবের চাষ করে জীবন ধারণ করে, তোমাদের জন্য কেন শুধু শুধু রেশম চাষ করা হবে? বেশি কথা বলে এখনই গুলি করে সবাইকে উড়িয়ে দেবো। বাবা, তোমাদের এত সাহস হলো কি করে? শোনো গোপাল, আমি এখন রাজা, বুঝেছো? আপনার শয়তানি আমার আরো আগেই বোঝা উচিত ছিল। মন্ত্রী এত বড় শয়তান! কৃষ্ণচন্দ্র, তুমি ভাগো, আমি এখন রাজা। বাকিরা সবাই যে যার পদে আছো তাই থাকবে। শুধু তুমি তোমার স্ত্রী, যিনি এখনো নিজেকে রানী ভাবছেন, তাকে আর এই গোপাল ভাঁড়কে নিয়ে এক্ষুনি প্রাসাদ ছেড়ে চলে যাও। ওরে শয়তান, এই দিন পাল্টে যাবে। চলুন মহারাজ, আপনি আর রানীমা আমার মতো গরিবের কুটিরেই না হয় কিছুদিন রইলেন। চাল ডালের অভাব হবে না মহারাজ। আমার দয়ার শরীর, তাই তোমাদের প্রাণে মারলাম না। আমাদের হাতে বেশি সময় নেই। চলো নতুন রাজা, এখনই সব চাষিদের বলিতে হইবে যে ধান গাছ, আলু গাছ আর যা যা সব আছে সব কাঁচা ফেলিতে হইবে। ওইখানে তুতের চারা বসাইতে হইবে। ইয়েস, তুতে, নাহলে তোমার টুটি টিবিয়া মারিয়া ফেলিব। নিশ্চয় নিশ্চয়। আসুন মহারাজ, আসুন রানীমা, কোনো চিন্তা করবেন না। এখানে আপনাদের হয়তো একটু কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন এ আপনার নিজেদের গৃহের মতোই। গোপাল, গোপাল, তোমার মতো একজনকে আমি পেয়েছি যে চরম বিপদে আমার পাশে থাকলো। এরপর কি আর কোনো কষ্ট থাকতে পারে? হ্যাঁ গোপাল, আজ তুমি না থাকলে আমরা কোথায় যেতাম বলো? কেউ তো আমাদের পাশে দাঁড়ানোর মতো সাহস শক্তি পেল না। তবে মহারাজ, আমি এখনো মনে করি যারা প্রকৃত আপনার মিত্র তারা নিশ্চয়ই আপনার সাথে এসে দেখা করবে। চলুন রানীমা, চলুন মহারাজ, আপনারা এখন একটু বিশ্রাম করুন, অনেক ধকল গেছে। হ্যাঁ বেশ, বিশ্রাম করছি, তবে মনে বড় অশান্তি থাকলো। কারণ আমার রাজ্যের প্রজাদের আজ যে বড়ই দুর্দিন, তারা যে কি করবে আমি এখনো বুঝে উঠতে পারছি না। এই মুহূর্তে তারা নিশ্চয়ই বিদ্রোহ করবে। সাহেবরা হয়তো কয়েকজনের ঘরবাড়ি জ্বালিয়ে দেবে। কি সর্বনাশ! ও গোপাল, গোপাল, প্রজাদের বাঁচানোর উপায় কি? বুদ্ধি করে এগোতে হবে। তবে চিন্তা করবেন না মহারাজ, আমি যখন আছি একটা কিছু উপায় আমি বার করবই। সবাই শোনো, সবাই শোনো, আজ থেকে তোমাদের চেনা মন্ত্রী মশাই আর মন্ত্রী নন, উনি এখন এই কৃষ্ণনগরের রাজা। আজ থেকে তোমাদের আর ধান আলু সবজি চাষ করতে হবে না, তোমাদের তুঁতে গাছের চারা দেওয়া হবে। তোমরা শুধু তুঁতে চাষ করবে। প্রত্যেককে রাজার নির্দেশ মানতে হবে, অমান্য করলে ঘোরতর শাস্তি জুটবে কপালে। শোনো শোনো শোনো। তোমাদের চিন্তা নাই, আমরা তোমাদের থেকে রেশম নিয়ে নিব, তার বদলে তোমাদেরকে খেতে দেওয়া হইবে। ইয়েস, আমরা এইসব মানবো না। একে রাজা বলে আমরা মানি না। আমাদের রাজা কোথায়? হ্যাঁ, আমরাও মানবো না। আমাদের ফসল আমরা ফলাবো, চোর করতে পারবে না। যে যে বিদ্রোহ করবে তাদের বন্দি করা হবে। ওই দুজনকে বন্দি করো। তোমরা এবার বুঝিতে পারিতেছ যে বিদ্রোহ করিয়া কোনো লাভ হইবে না। এই বন্দি দুজনকে নিয়ে চলো কারাগারে। আর তোমাদের সবাইকে ভালো কথা বলছি যে সাহেবদের কথা শোনো, না হলে সবাই বন্দি হবে।
ভালো হয়েছে তোরা সব একসাথে আছিস। তোদের সাথেও আমার গোপন কথা আছে। গোপন কথা? কি গোপন কথা দাদু, বলো না। আহা, গোপন কথা কি সবার সামনে বলতে আছে নাকি? এই বলি, কি এমন গোপন কথা যে আমার সামনে বলতে পারো না? মরণ! তাহলে তোমরা কি ঠিক করিলে? ঠুটে চাষ করিবে নাকি নাকি মরিবে? করব। ভেরি গুড, ভেরি গুড। তোমরা আজ থেকেই কাজ শুরু করিয়া দাও। ফাইন, হ্যাঁ, চমৎকার টুটে গাছ বড় হইয়াছে। চলো ভিতরে ঢুকে দেখি আসি। অলরাইট। মাই গড, হোয়াট ইজ দিস? উফ, বিচুটি! বিচুটি? টুটে কিভাবে বিচুটি হয়ে গেল? আউচ, আউচ, আউ, ইচিং, আউট ফ্রম হিয়ার, আউট! কি গোপাল হাতে বন্দুক? মন্ত্রী মশাই, আর যে কিছু করার নেই। সব সাহেবরা বন্দী হয়েছে, তাদের দড়ি দিয়ে বাঁধা হয়েছে। আপনি খোনার রাজা মন্ত্রী কিছুই নও। আমাদের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র। সর্বনাশ! ওরে বাবা! ক্যাপলা, উল্টে এক্ষুনি এসে এটার হাত বেঁধে ফেল। মহারাজ, মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এরকম ভুল আর হবে না। আমি মন্ত্রী আছি আর আপনি রাজা। তুমি যা করেছো তাতেই রাজ্যের প্রজারাই তোমাকে শাস্তি দেবে। আমার আর কিছুই বলার নেই। আর গোপালের অসাধারণ বুদ্ধির কাছে তোমার শয়তানি হেরে গেল, এইটুকুই শুধু বলতে পারি। তুতে গাছের সাথে বিছুটি গাছের চারাও বসানো হয়েছিল মন্ত্রী, আর সেই বিছুটি জঙ্গলে এখন আপনাকে ফেলা হবে। ওরে বাবা রে, ওরে বাবা রে! আমাদের বন্দি করার ফল এবার বোঝো মন্ত্রী। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা রে, চলে গেলাম। কি চুল কাটছে রে বাবা! আরে বাঁচাও, কি আছো? বাঁচাও, বাঁচাও! মন্ত্রীকে একদম দূর সমুদ্রের কাছে মোহনায় ছেড়ে দিয়ে এসো, যাতে এরা আর কোনোদিন কৃষ্ণনগরে আসতে না পারে। হ্যাঁ বাবু, এক্ষুনি নিয়ে ছেড়ে দিয়ে আসছি। না, ব্যাপারটা ঠিক সুবিধার ঠেকছে না। মহারাজকে আজ যেন কেমন থমথমে লাগছে। তাই তো দেখছি, মহারাজ তো নড়েনও না, চড়েনও না। হ্যাঁ, মনে হচ্ছে মহারাজ যেন কোনো গভীর চিন্তায় ডুবে রয়েছেন। মাঝে মাঝে যদি ভেসে উঠতেন তবে না হয় ধরার চেষ্টা করতাম। উমা, মহারাজ কি মাছ নাকি আমরা মাছরাঙা? জলে থাকেন মহারাজ আর আমরা সামলাই ডাঙা। এদিকে আমি মরছি আমার জ্বালায়, আর উনি মনের সুখে কাব্য করে চলেছেন। থামো থামো, তোমাকে আর কাব্য করতে হবে না। এদিকে যা হয়েছে সে আমি বুঝছি। নিজেদের মধ্যে আর আমি তুমি করে লুকোচুরি খেলে কি হবে মহারাজ? আমরা তো সবাই আপনার পাশেই আছি, আপদে বিপদে একসাথে ঝাঁপিয়ে পড়বো। সবাইকে কি আর সব কথা ভরসা করে বলা যায়? কি হয়েছে আমাকে বলুন মহারাজ। আপনি না বললে কি হবে? আমি তো জানি যে আমি আপনার মুশকিল আসান। না না, এটা কোনো কানে কানে ফিসফিস করার কথা নয়। আলোচনা করতে হবে, সবাইকে ব্যাপারটা জানাতে হবে। না, ব্যাপারটা যদি বেশ গোলমেলে হয় তাহলে না হয় বরং এবেলা না করে ও বেলা বসলেই হয়। আর এ বেলা ও বেলা নয়, এবার থেকে না দুবেলাই থাকতে হবে। আর এটাই হলো আসল কথা। সে কি সম্পূর্ণ দিবস? না মানে সে তো অনেক সময়, মানে সারাটা দিন। ব্যাপারটা সেরকমই।
আর এ আমার মুখের কথা নয়, একেবারে কাগজে কলমে লেখা। চলবে না, চলবে না। ওই আসে যাই আর মাইনে পাই, এ আর চলবে না। এবারে একেবারে নবাবের ফতোয়া এসেছে মুর্শিদাবাদ থেকে, পালানোর কোনো পথ নেই। না না, আমার কেমন যেন খটকা লাগছে। নবাবের আবার হলো কি রাতারাতি কাজ করার জন্য একেবারে ফতোয়া পাঠিয়ে দিতে হবে? নবাবের কাজ নবাব করেছেন, তাতে আর আমাদের বলার কি আছে? তা কি লিখেছেন ওই ফতোয়াতে? কেন আমার মুখের কথায় বিশ্বাস হচ্ছে না? এইটা দেখো, এখানে লেখা আছে কাল থেকে যেন সবাই সকাল বিকেল দুবেলায় যথা সময়ে রাজসভায় হাজির হয়, আর কেউ হাজির না হলে তার জন্য বেতনটাও কাটা যায়। এ তো মরার উপরে খানার ঘা, না এসব থাকা যাবে না। তবে এমন নির্দেশের কারণটা কিন্তু ঠিক স্পষ্ট হলো না মহারাজ। না মানে এমনি এমনি কি নবাব আমাদের খুঁচিয়ে এইভাবে ঘা করবেন? তুমি আর বেশি ফটফট করো না। নবাব খোঁচাবেন না কাতুকুতু দেবেন সেটা তাঁর ইচ্ছে, তোমাকে বলে দেবেন নাকি? না 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 না, কারণ একটা আছে বই কি। কোনো এক ইংরেজ পর্যটক নাকি পরিদর্শনে আসছেন। কাজের হাল হকিকত দেখে তিনি যদি যেমন তেমন কিছু লিখেন, তাহলে শুধু তো আমাদের নয়, নবাবেরও বদনাম হয়ে যাবে। আর তাতে করে হাতে নয়, তবে নবাবের ভাতে মার খাওয়ার ভয় আছে। এটা গোপাল ঠিক বলেছে, আমাদের নয়, ইংরেজদের কাছে ভালো সেজে নবাব নিজে রাখের গোছানোর জন্যই আমাদের চাপ দিয়েছেন। কিন্তু এখন তো নবাবের কথা শোনা ছাড়া আমাদের আর কোনো উপায়ও তো নেই। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ওই পর্যটককে আসতে দিন আগে, তারপরে শুধু রাজ্য নয় দেশের সম্মানও কিভাবে তুলে ধরতে হয় সেটা ভালো মতোই দেখিয়ে দেব ওকে। তবে একটা কথা, একটা কথা বলে ওরকম থমকে গেলে কেন? যা বলবে সেটা বলে ফেলো। ওই বিদেশি অতিথি আসার আগে মন্ত্রীমশাই নিজে দাঁড়িয়ে থেকে হাত লাগিয়ে যদি রাজপ্রাসাদের আশেপাশে একটু সাফ করে দিতেন, তাহলে ব্যাপারটা একটু চকচকে হয়ে যেত। সেটা আর এমন কি কথা? এটা তো আমি না বলতে মন্ত্রী নিজেরই করার কথা। যাও যাও মন্ত্রী, আর সময় নষ্ট না করে লোকজন জোগাড় করে লেগে পড়ো। বিটলেটা তো শেষ বেলায় আচ্ছা একটা কল খাটিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়ে গেল। কি জ্বালাতনে পড়লাম রে বাবা। করছিস কি? অত রয়ে বসে করলে হবে? তোল তোল, তাড়াতাড়ি তোল, সব ঝেঁটিয়ে সাফ করে দে। এত জঞ্জাল সাফ করা কি আর মুখের কথা? আর কত তাড়াতাড়ি করবো? ঠিক করেছিস, রাজ্যের যেখানের যত জঞ্জাল সব যেন এখানে এনে জড়ো করে রেখেছে, আর সেই সব তুলে আমাদের ফেলতে হবে। রে ফেললে ফেল, ঢাললে ঢাল, তবে বাজে না বকে চটপট হাত চালা। বাপরে বাপ, গন্ধে গাটা কেমন গুলিয়ে গুলিয়ে উঠছে রে বাবা। মনে হচ্ছে অন্নপ্রাশনের হাত উঠে আসবে এবার। কি মন্ত্রী, কাজ কদ্দূর? আরে ওদিকে ইংরেজ পর্যটক যে এলো বলি। না না, কাজের গতি দেখে তো মনে হচ্ছে কাজ গোছানো এখনো বহুদূর। ফাঁকায় ফাঁকায় ঘুরে বাজে না বকে নেমে দেখো না, এখানে কাজও হচ্ছে আর সবাই কাজেও লেগে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, পচা গলা আবর্জনা সব একেবারে সাফ করতে হবে। দরকার পড়লে আরো লোক লাগাও। ও আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, মন্ত্রী মশাই যখন আছেন তখন দরকার পড়লে উনিও হাত লাগাবেন। সবে মিলি করি কাজ, হারি জিতি না হিলাজ। কি বলেন মন্ত্রী মশাই? যেতাচ্ছি না, আমাকে ফাঁকতালে কাদায় ফেলে খুব ফুর্তি হচ্ছে। একবার মৌকা পাই এমন দেব না, টের পেয়ে যাবে। আহা, হাত থাকতে মুখে নয়, করো করো করো, কাজ করো। আমাকে দিয়ে জঞ্জাল সাফ করানো? দেখাচ্ছি মজা। আর কিছুক্ষণ ধরে রাখলে হাতে হাজা হয়ে যাবে। এই জঞ্জাল কটা কোথায় ফেলবো? কেন দেখতে পাচ্ছিস না? আমার মাথাটা তো খালি আছে, আমার মাথাতেই ফেল। যত সব জঞ্জাল কোথাকার। মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের মেজাজ বেশ খারাপ। লা 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 লা। বলি ভর দুপুরে যাত্রা শুনতে যাবে নাকি? ও দুটো মনে বেশ ফুর্তি হয়েছে দেখছি। আরে বাবা, এসব আমার গোপালকে টেক্কা মারার চাল। ভেবেছিল আমাকে দিয়ে জঞ্জাল সাফ করিয়ে আমাকে ফুটো করে রাখবে। এবার আমি পেটমোটাকে ফুটো করে ছাড়বো। দেখো আসল ব্যাপারটা কি
কি সেটা বলো তো। আরে বাবা, রাজসভায় আজ ইংরেজ পর্যটক আসছে। ও তাই বলো, তাই বলো। সেই জন্য তুমি এমন সাজগোজ করে বাবু সেজে। হ্যাঁ হ্যাঁ, প্রথম দর্শনেই ওই ইংরেজ বাবুকে কাজ করতে হবে না। আগে দেখো দাঁড়ি, পরে কোন বেচারি। হাজার হোক, তুমি মহারাজের খাস লোক বলে কথা। বাবা, বললে হবে, খরচা আছে। আসুন আসুন আসুন, কৃষ্ণনগরে আপনাকে স্বাগত। ও স্বাগত ঠাগত পরে হইবে, এই রোদ আর গরমে আমার একেবারে চাঁদি ফাটিয়া যাইবার জোগাড়। এই আমি এখন রেস্ট নিতে যাইব। সে তো যাবেনি, তবে এসেছেন যখন, তখন কৃষ্ণনগরের সব ঐতিহাসিক স্থানগুলো কিন্তু একবার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে। বারবার দেখলেও এসব জিনিস পুরনো হয় না। রাবিশ রাবিশ, এইসব আর কি দেখার আছে? সেই তো ইট, কাঠ, পাথর, কাঙ্কার। না, এই সাহেব পর্যটকের শিল্প সম্বন্ধে কোনো ধারণাই নেই, আর কেমন যেন আমাদের ছোট করার চেষ্টা। না 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 না, একে তো দেখছি বেশ নজরে নজরে রাখতে হবে। সাহেবের মনে হচ্ছে মাথাটা একটু গরম আছে। বেশ, আসুন আসুন, তাহলে একটু বিশ্রাম নিয়ে নিন। এটা আপনি ঠিকই বলিয়াছেন। আসলে মহারাজ, আমি কি ওই এত দিকে মাথা দিতে হয় যে মাথার কাজ করে না? হ্যাঁ, ইয়েস। এই মোটা আদমি, তুমি কি আমাকে কিছু বলিলে? না মানে, হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের কৃষ্ণনগরে আপনার মাথার চিকিৎসা করারও ব্যবস্থা আছে, সব হয়ে যাবে। আহাম্মক কোথাকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও সব মানে টানে পরে হইবে। উমা, সে কি? আমি আপনাকে চিনি গো চিনি, আপনি তো মন্ত্রী। কিন্তু মন্ত্রী মশাইয়ের এমন সাজগোজের বহর কেন? কেন আবার? একেই তো বলে বুড়ো বয়সে ভীমরতি। সত্যি মন্ত্রী, তোমার এরকম সাজ নিয়ে অতি বাড়াবাড়ির কারণ কি? না মানে, আমি ভাবলাম বিদেশি অতিথি আসছেন বলে কথা, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে না এলে চলে? হ্যাঁ হ্যাঁ, তবেই তো তেল পাট করতে সুবিধে হবে। বলিহারি শখ বটে তোমার মন্ত্রী। ইহা শখ নয়, ইহাকে বাংলায় বলে ভণ্ডামি। আমি সব জানি, আমি সব জানি। এই মরেছে, এবার তো দেখছি ইংরেজ সাহেবও আমাকে খোঁচা দিতে শুরু করেছে। বেশ, তাহলে এখন না হয় সাহেব অতিথিশালায় চলুন, ওদিকে তো সব ব্যবস্থা করাই আছে। আগে উঠতাম। আতি উত্তম, কিন্তু এই অধম আদমি কে আছে? এটা আপনি একেবারে মোক্ষম ধরেছেন, উনি আমাদের মন্ত্রী মশাই। মানে ওনার মতো আর কেউ নেই। উহা তো আমি দেখিয়াই বুঝিয়াছি। এটা কি হইতেছে? এই মরেছে, আমি আবার কি করলাম? কি করিলাম? আবার জিজ্ঞাসা করিতেছ কি করিলাম? আদি ফুল, যখন থেকে আসিয়াছ তখন থেকে দেখিতেছি তুমি আমার ছায়া মারাইতেছ। বাবা, এই ইংরেজি মনে মনে ভালোই পেচ কষছে। আমি এখন ভালো মতোই আন্ডারস্ট্যান্ড করিতেছি। আমার উপর তোমার এত রাগ, সেটা ওই ছায়া মারাইয়া শোধ তুলিতে চাইতেছ। ইহা আমার ইনসাল্ট, আমার অপমান। এই মরেছে, সে আবার কি? আমি আবার কি করে অপমান করলাম? কিভাবে অপমান করলেন সেটা তো ইংরেজ সাহেব ছুরি কোদাল দিয়ে বুঝিয়ে দিলেন আপনাকে। সব বুঝো মন্ত্রী মশাই কেমন না বোঝার ভান করতেছে। ফেসেছে মন্ত্রী মশাই, একেবারে মোক্ষম ফাঁসান ফেসেছেন। আমার ছায়াকে পা দিয়ে মারানোর শাস্তি তোমাকে পেতেই হবে। যেমন কর্ম তেমনি ফল। কি আর করবে মন্ত্রী,
তবে এখন যেভাবেই হোক সাহেবকে আর না চটিয়ে ওর খাতির যত্নের ব্যবস্থা করো। ওহ নে নে তাড়াতাড়ি যা, এখনো এখানে ঘুরঘুর করছিস? ওহ সেই কখন তো নিয়ে আসতে বলেছি। না 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 না, এই তো হাত চলছে, পা চলছে। এক ঝুড়ি পেয়ারা, কলা আর লেবু নিয়ে যেতে বলেছেন। আমি সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর তোর কাছে কি আছে দেখি দেখি, তুই আবার খালি ঝুড়ি নিয়ে ঘুরছিস না তো? গরম গরম ভাজতে গিয়েই তো দেরি হয়ে গেল। এই তো এক ধামা হিঙের কচুরি এই সবে ভাজা হলো। আর মিষ্টান্নর ব্যাপারটা কি হলো? ওহ তার জন্য কি আমাকে ছোটাছুটি করতে হবে? না না না, এই যে কিন্তু এই এক থালা লাড্ডু আর সঙ্গে ক্ষীরের পায়েস নিয়ে আমি কি করি? কোনটা রাখি, কোনটা দিয়ে আসি? বাহ বাহ, চমৎকার চমৎকার। আর কি আছে নিয়ে আয় জলদি জলদি। এই শোন, আমার এক হাতে এক ভাঁড় রাবড়ি আছে, ধাক্কা লাগলে কিন্তু মাখামাখি হবে, আমি সামলাতে পারবো না। এত খাবার কোনটা যে তেনার পছন্দ হবে কে জানে। যাই দেখি এতেই হবে নাকি আবার অন্য কিছু লাগবে। না 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 না, কিচ্ছু ভাববেন না, আসছে আসছে, সব আসছে। এসব কি হইতেছে? আজ ওয়েটিং এন্ড ওয়েটিং এন্ড ওয়েটিং। আমার খিদে পাই আছে, আমি এক্ষুনি খাইবো। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা সব তো করাই আছে, ফল মিষ্টি সব আসছে, মানে আপনার যেটা ইচ্ছে সেটাই খাবেন। দামড়া সাহেবের আবদার শোনা, খিদে পেয়েছে। বেটা তো আচ্ছা লেজে খেলাচ্ছে। এই তো এবার দেখুন, এই তো লাড্ডু, রাবড়ি, কচুরি। আর হ্যাঁ, এই ফলের মধ্যে পেয়ারা, কলা, লেবু আছে। কি খাবেন না? খাবেন খাবেন, দেখুন দেখেই দেখুন না। আমি ফার্স্ট গুয়াভা খাইবো, তারপর বানানা খাইবো। এ মা, ছি 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 ছি, এই গু নয় পারি ইডিয়েট। গুয়াভা মানে তোমরা যাকে বলো, কি যেন বলো, পেয়ারা। পেয়ারা। এ মা, কি বুদ্ধি! সব ছেড়ে পেয়ারা কলা, ওই দিয়েই ভরবে পেট থেকে গলা। হ্যাঁ হ্যাঁ, এই তো বেছে বেছে এই সব থেকে ভালো পেয়ারাটা তুলেছি। নিন চটপট খেয়ে নিন। তুমি আমাকে হাসাইলে মন্ত্রী, আমি ওরকম পেয়ারা খাইবো না। না না না, কিছুটাই না, নো নেভার নেভার। সে কি পেয়ারার আবার এরকম ওরকম, সে আবার কিরকম? মনে হচ্ছে সাহেবকে পেয়ারা কেটে ফালি করে দিতে হবে, কি তাই তো? ভেরি গুড। তোমার দেখিতেছি অল্প অল্প বুদ্ধি আছে, ভেরি লিটল বাট আছে। একটু কি বলছেন সাহেব? উনি তো একেবারে বুদ্ধির ঢেকি, যেখানে সেখানে ধান ভাঙেন। এই নিন কেটে দিয়ে, এবার একটা একটা করে টুকরোগুলো খেয়ে নিন। আগে ফল, তারপরে এক খাবারের দল। এটা হইবে না, এই গুয়াভার কাটিং ঠিক নেই। খাবো না। আমাকে সব পেয়ারার টুকরোগুলোকে জুড়ে দিতে হবে। ইয়েস। কি হয়রানি, বাপরে বাপ! এই সাহেব যদি এমন বায়না করে তাহলে আমি কেন? ভগবানেরও সাধ্যি নেই যে ওকে তোয়াজ করে। হইয়াছে। আরে এই চিৎকার করছে, এই আবার হাসছে। বাবা, ইংরেজের হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন খাইবো না, এইসব যা খাবার আমার খাইতে ইচ্ছে করিতেছে না। এইসব তোমাদের জন্য, আমার জন্য নয়। বেটা তো একেবারে ঘোল খাইয়ে ছাড়লো। না না না, এবার যা করার আমাকেই করতে হবে। আমি এই প্রাসাদ ঘুরিয়া দেখিব আগে। চলো, আমাকে ঘুরাইয়া দেখা। তোমাদের বিল্ডিং কেমন নোংরা ভাঙা চোরা আছে, আমাকে দেখিতে হইবে। হ্যাঁ, এইটাই তো আমি চাইছিলাম। সব ব্যবস্থা আমি করে রেখেছি। বেটা অনেকক্ষণ ধরে আমাদের অপমান করেই যাচ্ছে, এবার বেটাকে পত্রপাঠ বিদায় করতে হবে।
গোপাল ও গোপাল, তুমি কি কিছু বলছো? হ্যাঁ মহারাজ, বলছিলাম কি ওই ইংরেজ সাহেবকে ঘুরিয়ে দেখানোর কাজটা আমি না হয় করি। আসুন আসুন, আমি সব ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ বেশ, চলো, আমি আর মন্ত্রী না হয় যাই সঙ্গে। রাজপ্রাসাদ তো বেশ ভালোই সাজানো গোছানো দেখিতেছি, কিন্তু আমাকে অত সহজে হ্যাপি করিতে পারিবে না। না, হ্যাপি না পাপি কি বললেন? এ যা বলেছেন বলেছেন, কিন্তু দেখুন কেমন সব ঝকঝক টকটক করছে। সে কি আর এমনি এমনি করছে? দেশ বিদেশ ঘুরে এইসব শ্বেত পাথর, ওই ঝাড় লণ্ঠন সব আনা হয়েছে। আমাদের লন্ডনে এরকম পাথর লণ্ঠন রাস্তার ধারে এমনি এমনি পড়িয়া থাকে, গরিব মানুষদের লাগলে ঠুলিয়া নিয়ে যায়। বেটা তখন থেকে খালি বড় বড় বাদ ছাড়ছে, দেখি আর কতবার বাড়তে পারে। হ্যাঁ, বলেন কি সব বাইরে পড়ে থাকে? মানে এই সব আসবাবপত্র সব কিছু? হ্যাঁ, চেয়ার টেবিল সোফা সব এখানে কমা। আমাদের দেশে সব দামি দামি ভেরি কস্টলি আছে। ইয়েস, এই ঢপবাজ ইংরেজকে এক্ষুনি ওর নিজের দেশে চালান না করলে আমার শরীরটা যেন কেমন ঝিমঝিম করছে। হ্যাঁ, আমায় কি কিছু বলিলে? না না না, আমি আর কি বলবো, আমি তো ওই নিজের মনেই বিড়বিড় করছিলাম আর ওই এদিক ওদিক তাকাচ্ছিলাম। এই যে এবার এদিকটা আসুন। হ্যাঁ হ্যাঁ, এইদিকে এইদিকে যাচাই করে দেখুন একটু। যাচাই তো আমি করিবই, কিন্তু সেটা যে আমি নিজের মতো করিয়াই করিব। আর তাহলে ঠিক বুঝিয়া যাইব যে এই খ্রিস্টনগরে কতটা আলো আর কতটা কালো। তার আগে আমি তোমায় এমন কিছু দেখাবো যে দেখে চক্ষু একেবারে মানে ওই কি গাছ বলে, কি গাছ, মনে পড়েছে, চড়ক গাছ হয়ে যাবে। কি হলো মোটা আদমি, তুমি স্টপ হইয়া গেলে কেন? আমি থামলে কি হবে? আপনি এগিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, একেবারে নাক বরাবর এগিয়ে যান। এর বলিবার কি আছে, ওই তো সামনে দরজা। ও ও, ভেরি নাইস, খোলাই আছে, একদম সোজা চলিয়া যাই। আরে বাবা রে বাবা, কি দরজাটা কোথায়? কি হোয়াট ইজ দিস? আরে আরে আরে, একটু দেখে শুনে পা বাড়াবেন তো। এ কি আর আপনাদের লন্ডন যে দরজা খুললেই ঠন ঠন? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, মানে না মানে ইয়ে তো মির আই মিন ইয়ে আয়না যে ইট ইজ মিরর। হ্যাঁ, ও ইয়েস, ইট ইজ মিরর, অলরাইট। বুঝেছেন যখন, তখন এবার একটু চোখ কান খোলা রাখুন। চোখ খুললেই তো আমি ফ্রুটস, মানে যাহাকে তোমরা ফল বলো, এই তাই দেখতে পাই। দেখছেন দেখুন, আবার হাতের কাছে পেয়ে খেয়ে নেবেন না যেন। ফল খেলে চোখের পাওয়ার বাড়ে। এই তো এক ডিশ ফল, একটা তুলে চেখে দেখি। আমার দাঁতগুলো সব মরমর করিয়া ভাঙিয়া গেল। ও মাই গড! বোঝো ঠেলা, ঘুরতে এসে খালি খাই খাই, মানে যা পাই তাই খাই। ওগুলো তার মানে সব নকল? গোপাল আগে থেকেই সাজিয়ে রেখেছিল? এই মোটা আদমি, আমাকে খালি খালি হ্যাটাক করিতেছ। না না, আর ঠকিলে চলিবে না। এবার একেবারে মেপে মেপে পা ফেলিব। 1 2 3 ঘুরে দেখতে গিয়ে ইংরেজের যে একেবারে লেজে কোমরে অবস্থা। চিন্তা করবেন না মহারাজ, যা ব্যবস্থা করেছি তাতে ওকে একেবারে নাক কান কেটে বাড়ি ফিরতে হবে। তাই তো দেখছি, ওর কপালে যে আর কি কি লেখা আছে কে জানে। নো কৃষ্ণচন্দ্র, আমার আর এখানে থাকা যাইবে না। নো নেভার। কেন সাহেব, মনে হচ্ছে ভালোই শেখা খেয়েছেন, এবার কি ধরলেই ছ্যাঁকা লাগছে? অনেক হয়ে যাচ্ছে, অনেক দেখিয়াছি, অনেক বুঝিয়াছি, আর নয়, আর 1 মিনিটও নয়। আমার এবার ভয় করিতেছে। রাইট, আমার ভয় করিতেছে। কিন্তু রাজ্যটা তো ভালো করে ঘুরে দেখাই হলো না সাহেব। নো, আর ঘুরিয়া কাজ নেই। নো, নেভার নট। এবার মনে হয় বাড়ি ফিরিতে পারলেই বাঁচি। আমি বুঝিয়া গেছি যে এই স্টেট সব থেকে ভালো, আর এখানকার মতো বুদ্ধিমান লোক আর কোথাও নেই। নেভার।
সত্যি সত্যি গোপাল, তুমি ছিলে বলেই এই যাত্রায় ওই খামখেয়ালি ইংরেজ পর্যটককে ফেরার রাস্তাটা দেখানো গেল। আজ গোপাল সত্যি মহারাজের আর এই রাজ্যের মান রেখেছে। গোপাল, তোমার তুলনা হয় না। যত যাই করি না কেন, সবার আগে এই দেশ আর তার দেশবাসী, আমরা একে অপরকে যে খুব ভালোবাসি। সাবাস গোপাল, সাবাস, তুমি সেরা, সবার সেরা। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।